পিঁপড়ে ডাল পাকা বাঁচিয়েছে। শালা আমরা হলাম পলিটিক্সের পাবলিক, আর আমাদের সঙ্গে টক্কর নেবে কিনা ওই অরণ্য মুখার্জির মতন একটা মাতাল চুনোপুটি। চুনোপুটি অরণ্য মুখার্জি জাতে মাতাল হলো তাহলে কিন্তু ঠিক সুরঞ্জন দা। কি বলতে চাইছো তুমি রূপ? বলতে চাইছি অরণ্য মুখার্জি লেখাপড়া যারা বড় লোকের শিক্ষিত ছেলে, আপনি বা মাতা রাখাল সামন্তর মতো রাজনীতির রতি মহারথীদের থেকে অনেক বেশি সৎ। রূপ এত বড় নেতা হচ্ছে ইংরেজদের ক্যারেক্টার সার্টিফিকেট লেখার ক্ষমতা নেই আপনার। আরে আজকাল রাজনীতি করতে গেলে সব লেখাপড়া জানার দরকার হয় না, ওই সমস্ত ক্যারেক্টার সার্টিফিকেট অ্যাপ্লিকেশন লেখার জন্য অরণ্য মুখার্জি আছে। আমরা অর্ডার করবো ওই অরণ্য মুখার্জি। তাই অরণ্য মুখার্জির উপর আমার দাদা রাখাল সামন্ত রাগের কারণটা কি জানতে পারি? রাজনীতি করছে, পাল্টা রাজনীতি। ভুবননগর চুটপিলা ছাটাই ও শ্রমিকদের নিয়ে দলবাজি করছে। হ্যাঁ, বেটা এখন সারাদিন মদ খাই ভুবননগর ব্যস্তপাড়ায় পড়ে থাকে। অরণ্য মুখার্জি সারাদিন সেখানে পড়ে থাকে, আপনি আর আমার দাদা রাখাল সামন্ত সেখানে রাত কাটান, এতে অপরাধের কি আছে? তুই ঠিক বলেছিস রূপক, আমি হচ্ছি পলিটিক্সের পাবলিক রাখাল সামন্ত, শ্রমিক ইউনিয়নের নেতা আমি। সংগঠনের কাজে দিন রাত যেখানে সেখানে পড়ে থাকাই হচ্ছে আমার কাজ। তা না হলে তো পার্টি চলবে না। অরণ্য মুখার্জির ব্যাপারে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি সুরঞ্জন দা। কি সিদ্ধান্ত রাখা? এই ভুবননগর মাটিতে একটাই বট গাছ মাথা উঁচু করে থাকবে, যার নাম এই রাখাল সামন্ত। কোনো আগাছার এই এলাকায় ঠাঁই হবে না। ওই অরণ্য মুখার্জি কোনোদিন আমার দলে ঠাঁই পাবে না। পার্টির উপর তোলা নেতাদের সঙ্গে কথা বলে ওকে বহিষ্কারের সব ব্যবস্থা আমি পাকা করে ফেলেছি। আমি হচ্ছে পলিটিক্সের পাবলিক। কিন্তু দাদা ওই অরণ্য মুখার্জির জন্য আজ তুই এত বড় নেতা হয়েছিস। হয়েছে তো কি হয়েছে? আরে বাবা, যারা ঝান্ডা হাতে মিছিলে গলা মেলায় আমি কি তাদের মতো বোকা? হ্যাঁ, ওই অরণ্য মুখার্জিরা ঝান্ডা হাতে মিছিলে গলা মেলাবে, আর আমার মতো রাখাল সামন্তরা নেতাগিরি করবে, এটাই তো নিয়ম। বলছিস তুই দাদা? কেন, পরিষ্কার বাংলাতেই তো বললাম, এতে তো না বোঝার কোনো কারণ নেই। পার্টির ছেলেদেরকে বলে দিয়েছি যে অরণ্যকে সরিয়ে দিচ্ছি শুধু তোমাদের কথা ভেবে। ও দলে থাকলে তোমরা কোনোদিনই বড় নেতা হতে পারবে না, কারণ অরণ্য মুখার্জি হচ্ছে লেখাপড়া জানা ছেলে, তোমরা সব হচ্ছে অশিক্ষিত মূর্খের দল। ব্যাস, সবাই ঢিপ ঢিপ করে পায়ে মাথা ঠুকতে শুরু করে দিল। তা যদি বলিস দাদা, তাহলে এত বড় নেতা হয়ে কতটুকু লেখাপড়া জানিস তুই? ইংরেজিতে একটা চিঠি লিখতে দিলে তো কলম নিয়ে ফেলবি। খুব সাবধান, আমি হচ্ছে পলিটিক্সের পাবলিক। রাজনীতিতে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বলে কোনো সহানুভূতি থাকতে নেই। আমরা পলিটিক্সের পাবলিক দেখা একটা ঔরঙ্গজেবের বাচ্চা, বেশি খোঁচাতে আসলে আমি কিন্তু তোকে ভয় বলে রেহাই দেবো না। ওই অরণ্য মুখার্জির মতো তোকে রাখা। বোঝান ওকে আপনি ভালো করে বোঝান সুরঞ্জন দা। ওই অরণ্যর সঙ্গে ওকে মেলামেশা করতে বারণ করুন, না হলে কিন্তু দাদা শালা অরণ্যের সাফাই গাইছে। না 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 না, এটা টেস্ট পারুস পালা আমাকে করতেই হবে। এই ভুবননগর মাটি তো অরণ্য থাকবে না হয় আমি। শালা নেশা করলেই মুখে আদর্শের ফুলঝুরি ফোটে। আমার সমালোচনা করে মানুষের কাছে আমার প্রেস্টিজ এটা ম্যাক্সিমাম মাখিয়ে দিচ্ছে। শালা ভুবননগর বেশ্যাপাড়ার দাদা হয়েছে, দাদা। না 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 না, এত বড় বিষাক্ত সাপ নিয়ে রাজনীতি করা অসম্ভব। কেটে দাও রাখাল, ওই অরণ্য মুখার্জির নামটাকে ভুবননগর ম্যাপ থেকে কেটে বাদ দিয়ে দাও। তাই দেব। বিরোধী দল অ্যাকশন স্কোয়াডের 1 নম্বর কর্মী টাইগারকে আমি ডেকে পাঠিয়েছি। খুব তাড়াতাড়ি ওই অরণ্য মুখার্জি। তার মানে কি করতে চাস তুই অরণ্যটাকে? এনকাউন্টার। টাইগারের সঙ্গে এনকাউন্টারে মরবে এই অরণ্য মুখার্জি। দাদা, পাবলিক জানবে যে রাজনৈতিক কারণে অরণ্য মুখার্জি টাইগারের হাতে খুন হয়েছে। তারপর টাকা দিয়ে টাইগারকে আমি জামিনে ছাড়িয়ে নিয়ে আসবো। বিরোধী দলের নেতার সঙ্গে এটা পরে আমার সব কথাবার্তা পাকা হয়ে গেছে। ওরে শালা, আমি হচ্ছে পলিটিক্সের পাবলিক। বাহ, চমৎকার। শ্রমিক নেতা রাখাল সামন্তর ভেতরে যে এত বড় একটা অমানুষ ঢুকেছিল তা তো আগে জানতাম না। এর নাম রাজনীতি। ভুবননগর মসৃণ পথে কাঁটা পড়ে থাকবে, আর সেই কাঁটায় রাখাল সামন্তর পা রক্তাক্ত হবে। তাই কি কখনো হয়? হয় না। দাদা, তুই এমন কাজ করতে পারবি? অরণ্যদা তোদের দলের রত্ন, তাকে তুই সরিয়ে দেবো, পার্টি থেকে সরিয়ে দেবো। হ্যাঁ বলো রাখাল। অরণ্যকে শেষবারের মতো বোঝাবেন আপনি। এই ভুবননগর মাটি থেকে ওকে চলে যেতে বলবেন, যদি চায় ভালো, না হলে এনকাউন্টার। আপনিও বাড়িতেই আছেন এখন? আরে মন্দিরা, তুমি এখানে কি আশ্চর্য? এবার মন্দিরে তুমি হঠাৎ এভাবে কিছু না জানি আমাদের বাড়িতে? তোমাকে সারপ্রাইজ দেবো বলে আর রাখালদাকে নেমন্তন্ন করবো বলে। আচ্ছা। আর আমি রবিবার আমার জন্মদিন ছিল না। তাই নাকি? আরে ভেরি গুড। হ্যাঁ রাখালদা, তাই আগামী রবিবার সন্ধ্যাবেলা বাড়িতে ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করেছে আমার দিদি।
তোমার কিন্তু আসার চাই দেখা দা আপনাকে কিন্তু আসতে হবে, নাহলে আমরা মানে আমার দিদি কিন্তু খুব রাগ করবে। দিদি রাগ করবে? হ্যাঁ নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো। তা মন্দিরা, তোমার দিদি মোহন এখন কি করে? ওই বর্ধমান থেকে স্কুলে মাস্টারি করে, প্রাইভেট স্কুল, সকালবেলা বেরোয়, রাত 10টার পর বাড়ি ফেরে। হ্যাঁ, রূপকের মুখে তোমার দিদি মোহনার কথা আমি অনেক শুনেছি। পরিবারের জন্য এমন ত্যাগ কজন করে? হ্যাঁ ঠিক আছে, তোমার জন্মদিনের দিন তোমার দিদি মোহনার সঙ্গে আলাপ করার ইচ্ছে আমার রইল। হ্যাঁ তোমরা দুজনে কথা বলো, আমি সুরঞ্জন দাকে নিয়ে একটু ওপরের ঘরে যাচ্ছি। হ্যাঁ লক্ষ্মী মেয়ে। ও হ্যাঁ, এই রূপক, এই শোন 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 শোন, তোর সঙ্গে বলো জরুরি কথা আছে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। দেখ ভাই, রাগের মাথায় তোর গায়ে হাত দিয়েছি বলে তুই যেন কিছু মনে করিস না। আর ওই অরণ্য মুখার্জির ব্যাপারে যে এনকাউন্টারের কথাটা তোকে আমি বললাম না, ওটা যেন কাক পক্ষীতে টের না পায়। তাহলে কি আমি রাখাল সামন্ত আমি হচ্ছি পলিটিক্সের পাবলিক। আকাল পড়েছে আকাল, সারা 3 দিন হয়ে গেল একটা খদ্দেরের দেখা নেই। অরুণোদয় কাছে টাকা দিয়ে বাচ্চাটার এ সপ্তাহে দুধ কিনেছি। রাখাল সামন্ত কাছে 3 মাসের ঘর ভাড়া বাকি, নোটিশ দিয়েছে এ মাসে পুরো ভাড়া না মেটালে ঘর ছেড়ে দিতে হবে। সালা এক নম্বরে ঢ্যামনা সাপ। ওদিকে সালা নেতাগিরি করে কারখানার মালিক কর্মচারীর কাছ থেকে সালা পয়সা খাচ্ছে, আবার সালা বেনামে ঘর ভাড়া দিয়ে এ পল্লী থেকে সালা মাল কামাচ্ছে। মাল আমাদের শরীর বিক্রি করে টাকা থেকে সালা টোলা আদায় করছে। তো গুড মুঝে भी पिला दे शराबी, दर्द फिर होता है क्या? तो गुड मुझे भी पिला दे शराबी, दर्द फिर होता है क्या? बाले मारे बाले मेला का दे शराबी, दर्द फिर होता है क्या? तो गुड मुझे भी पिला दे शराबी, दर्द फिर होता है क्या? বারে বারে সারা পলিটিক্সের পাবলিক, বাহ বাহ বাহ। একবিংশ শতাব্দীর সমাজপতি এক জননেতা কিনা পেটের দায়ে দেহ বিক্রি করতে বাধ্য হওয়া এক পতি তার শরীর ভোগ করতে চাইছে। কি অপূর্ব দৃশ্য! এই দৃশ্য দেখে আমার বলতে ইচ্ছে করছে, বিশ্বকবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ এই পলিটিক্সের পাবলিকরাই সমাজটাকে করলো শেষ। আমার মতো হাজার হাজার অরণ্যদের রাজনীতির ময়দান থেকে সরিয়ে দিয়ে রাম রাজত্ব চালাচ্ছিস। আমরা করবো জয় মন্ত্র শুনিয়ে আমাদের বুকের ভেতর থেকে প্রেম ভালোবাসা নামের অনুভূতিগুলো তোরা নস্যাৎ করে দিচ্ছিস। জঙ্গলের রাজত্ব কায়েম করেছিস, তাই আজ যুব সমাজের চোখের সামনে ফাঁকা শ্মশানের শূন্যতা। আজ আমাদের দেয়ালে পিঠ ঠেকেছে শুধু তোদের জন্য। তাই পেছনে হঠাৎ দিন শেষ, এবার সামনের দিকে এগিয়ে যাওয়ার পালা, শেষ থেকে শুরুর দিন। কারণ আজ আমাদের হারানোর আর কিছু নেই। নেই কিছু আর হারিয়ে যাওয়ার, শেষ থেকে শুরু যে এবার। যা রেখেছি পিছনেতে ব্যথারি বাঁধনেতে, স্মৃতি কিছু চাই না যে তার। এতদিন গেছে দিন মিছে চাওয়া পাওয়া নিয়ে, মিছে কত স্বপ্নকে সাজিয়ে। ছিল না প্রেমের কোনো দাম, অকারণ সব অভিমান। সুর খুঁজে মরেছি বেসুরো বিনাতে, কোনোদিনই জানোয়ার পাওয়ার। কেন বন্ধ করবো? আমি তো এখন পলিটিক্সের পাবলিকটাকে তুলোধনা করছি। তুমি শিগগিরই এখান থেকে চলে যাও। টাইগার আসছে, টাইগার। সর্বনাশের কি আছে? টাইগার আসছে, আসতে দে। টাইগার আসবে। আরে রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখে এই টাইগার তোর সব খেলা শেষ করে তারপরে এখান থেকে যাবে। টাইগার চল। সবকটাকে গুলি করে থেকে 3 গুনবো। এর মধ্যে যদি এই অরণ্যের সামনে থেকে সরে না যাস, তাহলে সবকটা লাশ পড়ে যাবে। সুযোগ তোকে দেবো না রে সালা। আমরা থাকতে ভুবন নাগার মাটিতে দাঁড়িয়ে কোনো মাইকা লাল অরণ্যদের গায়ে চোর কাটতে পারবি না। তোর মেশিনের গুলিতেই তোর না চম্পক, না চম্পক, তুই ওকে মারবি না। ওরে ঘর ফেরত দিয়ে দে, ফেরত দে, এদিকে দে, দে চালা গুলি। বুক পেতে দিয়েছি নে, এই বাদিকটাই মার। তাহলে একটার বেশি গুলি তোকে খরচা করতে হবে না। একটা গুলিতেই আমার বুকের ভেতর থেকে গল গল করে রক্ত বেরিয়ে আসবে। চালা গুলি, একটা করে কেউ না বলে যে যার কাজে যা। এই টাইগারের সঙ্গে সব বোঝাপড়া আজ আমি নিজে সেরে নেবো। এখন তোমাকে এখানে একা রেখে আমরা কোথাও যাবো না। এই ছেলে মানুষই করছো তুমি, এই শয়তানটাকে তুমি জানো না। সুযোগ পেলে তোমার
ও তোমাকে মারবে বলে এখানে এসেছে? জানি জানি, আর ওকে এখানে পাঠিয়েছে এই সুরঞ্জন সরকারের মতো আরেক পলিটিক্সের পাবলিক, শ্রমিক ইউনিয়নের নেতা রাখাল সামন্ত। রাখাল সামন্ত তো অন্য পার্টির লোক, ওই জায়গার ঠান্ডা শত্রু পার্টি। আরে তাতে কি রে, এটাই তো ওদের আজকালকার রাজনীতি। এরা সাপের গালেও চুমু খায়, আবার ব্যাঙের গালেও চুমু খায়। এই চালা গুলি চালা। এনকাউন্টারের কোনো দরকার নেই রে। আমি ইচ্ছে করলে আমার এই রিভলভারের গুলিতে তোর মাথার খুলিটা এখনই ফুটো করে দিতে পারি, কিন্তু করবো না। তার কারণ একবিংশ শতকের অরণ্যরা হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, হিংসার রাজনীতিকে ঘেন্না করে। ঘেন্না। থু থু থু। কত টাকা পাবি রে? আমাকে মেরে কত টাকা পাবি? 5,000, 10,000, 15,000, 20,000 আমি দেবো টাকা। হ্যাঁ, তোর রাখাল সামন্ত যে টাকা দেবো তার থেকে বেশি দেবো, কিন্তু আমাকে মেরে নিজের জীবনটা কেন নষ্ট করবি? আমরা তো একই দলের ছেলে ছিলাম, সমস্ত বিপদে ঝাঁপিয়ে পড়তাম, পার্টিটাকে বুক দিয়ে ভালোবাসতাম, পার্টিটাকে বুক দিয়ে ভালোবাসতাম। কিন্তু কি লাভ হলো? আমি রাতারাতি দল থেকে বহিষ্কার হলাম, আর তুই অন্য দলে নাম লিখিয়ে ভাড়া করা গুন্ডা হয়ে গেলি। হ্যাঁ, আর তারপর থেকে আমার জীবনটা, আমি এই পল্লীতে পড়ে মদ খেয়ে একটু একটু করে নিজের জীবন শক্তি জলাঞ্জলি দিতে শুরু করলাম, চাটনি করে দিল। আরে এই সালারা আমার জীবনটাকে চাটনি করে দিয়েছে রে। আচ্ছা অরণ্য, আমি তাহলে এখন যাই। যাচ্ছিস যা, কিন্তু ভবিষ্যতে কোনোদিন এই পল্লীতে পা রাখার চেষ্টা করলে না, আমি সালা তোর পা দুটো ভেঙে তোর হাতে ধরিয়ে দেবো। চালা। বেশ, যাচ্ছি। তবে কাজটা তুই ভালো করবি না অরণ্য। তুই ভুলে গেছিস এক সময় আমি ছিলাম তোর রাজনীতির শিক্ষা গুরু। আর এখন তুই আমার কাছে রাস্তায় চড়ে বেড়ানো এর এই গরু। আজ থেকে তুই শুরু করবি শত্রুতার শুরু, আর এই শত্রুতার শেষ হবে খুব তাড়াতাড়ি বললি, কারণ রাখাল সামন্ত আমারই মতন পলিটিক্সের পাবলিক। সালা পলিটিক্সের পাবলিক। পলিটিক্সের পাবলিক ভয়ে লাজগুটিয়া পালালো। এবার টাইগারের যাওয়ার সময় হয়েছে। টাইগার, টাইগারের দিকে শোন, দেখ আমাকে মেরে তুই কিছু টাকা পাবি, এটা ঠিক, কিন্তু তোর বাড়িতে যারা আছে, তোর বাচ্চা ছেলেটা স্কুলে গেলে সবাই আঙুল দেখিয়ে বলবে এই ছেলেটার বাবা খুন করে জেল খাটছে। তোর বউ লজ্জায় রাস্তা বেরোতে পারবে না। হয়তো বাসন্তীদের মতো একদিনই পল্লীতে এসে উঠবে, তারপরে শরীর বিক্রি করে তোর বাচ্চার লেখাপড়ার খরচা জোগাড় করবে, নিজের পেট চালাবে। হ্যাঁ, জেলে বসে এসব কথা শুনলে তোর ভালো লাগবে? না না না, ভালো লাগবে না। একবার জেল খেটে বেরোলে তোর পার্টির লোকেরাই তোকে দেখে মুখ ফিরিয়ে নেবে। চম্পক, তখন ওই রাখাল সামন্তরা তোকে ভাড়া করা গুন্ডা করে রাখবে টাকা দিয়ে। টাকার জন্য খুনের নেশা চেপে যাবে তো। তখন শুধু খুন করবি আর জেলে ঢুকবি, জেল থেকে বেরিয়ে এসে আবার শালা খুন করবি। কেন বে? আবে শালা কেন রে? বাসন্তী চুপ কর। বাসন্তী চুপ কর, শালা ঢ্যামনা। আমি শুনতে চাই না এসব কথা। তোরা বিশ্বাস কর, এসব কাজ করতে আমার ভালো লাগে না রে, কিন্তু উপায়কে কিভাবে সংসার চালাবো? কেউ একটা কাজ কি দেবে আমার? আমি দেবো কাজ। অরণ্য, আমি দেবো কাজ। যে কাজ করার জন্য নেতা হওয়ার কোনো দরকার হয় না, যে কাজ করার জন্য মঞ্চে দাঁড়িয়ে মিথ্যে প্রতিশ্রুতি দিতে হয় না, যে কাজ করার জন্য ভোটে জিতে বিধানসভা পার্লামেন্টে যেতে হয় না, যে কাজ করার জন্য জনগণের প্রতিনিধির পাসপোর্ট নিয়ে হিল্লি দিল্লি করতে হয় না, যে কাজ করার জন্য জনগণের টাকায় বউ বাচ্চা নিয়ে বিদেশে বেড়াতে যেতে হয় না। ঠিক আছে মানুষের জন্য কাজ করতে হবে আমাদের, মানুষের জন্য কাজ। একবিংশ শতকের অরণ্যরা যে কাজের স্বপ্ন দেখছে সেই কাজ। আমি কাজের বিনিময়ে অর্থ, মানুষের উপকার হবে। বল করবি? করবো অরণ্য? না অরণ্য না, অরণ্য দা করবো, অরণ্য দা নিশ্চয়ই করবো। বেশ, তাহলে চলে আমার সঙ্গে। যতদিন না তোদের অন্যায়ভাবে কারখানা থেকে ছাঁটাই হওয়ার প্রতিবাদ আমি সরকারের দরবারে পৌঁছে দিতে পারছি, যতদিন না তোদের কারখানার চাকরিতে আবার আমি ঢুকিয়ে দিতে পারছি, ততদিন কাজ করবি। আয়, কাজ, মানুষের জন্য কাজ। আমি কাজের বিনিময়ে খাদ্য। হ্যাঁ, তোদের শ্রমে রাস্তা হবে, বাঁধ হবে, মানুষের উপকার হবে, সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচবো সবাই। আয়, চলে আয়। অন্ধকার, কালো ধোঁয়া, টিয়ার গ্যাস, গুলি, চলবে আন্দোলন। দিতে হবে যত সব লোক দেখানো আস্ফালন। শত শত নন্দীগ্রামে চলছে নরবলি। কালো ধোঁয়া, টিয়ার গ্যাস, গুলি, চলবে আন্দোলন। দিতে হবে যত সব লোক দেখানো আস্ফালন। শত শত নন্দীগ্রামে চলছে নরবলি, শত শত নন্দীগ্রামে চলছে নরবলি। অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে
এবার দ্বিধার বাধা পার হয়ে অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে তো এবার দ্বিধার বাধা পার হয়ে তোমার আমার সবার সবন মিলায় প্রাণের মোহনায় কিসের বাধা হবে চেনা হবে জানা পথে এবার নব সাথী পথে হবে পথ চেনা জনস্রোতের নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা হবে জানা পথে এবার নব সাথী নব। না 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 না, এখন ক্ষমতা ফলানোর সময় নয় রাখাল বাবু। মনে রাখবেন, একটা অরণ্য মুখার্জিকে অ্যারেস্ট করলেই সমস্যা মিটবে না। হাজার হাজার অরণ্য মুখার্জি বুকে আগুন নিয়ে আগ্নেয়গিরির মতো ফুসছে, খোঁজা দিলেই ধপ করে চলে উঠবে। তাই বলে আমার এলাকায় দাঁড়িয়ে অরণ্য দাদাগিরি করবে, আমার পার্টির ছেলেরা গায়ে হাত দেবে, আর আমি তার মুখ বুঝে মেনে নেবো। কিন্তু কোন অপরাধে অরণ্যকে অ্যারেস্ট করবো সেটা বলুন। বেআইনি অস্ত্র রাখার অপরাধে আপনি ওকে অ্যারেস্ট করবেন। ওর কাছে যে রিভলভার আছে সেটা লাইসেন্স করান। তাছাড়া আজ পর্যন্ত কাউকে উদ্দেশ্য করে সেটা ব্যবহার করেনি অরণ্য। তাহলে আর কি, আমার পার্টির ছেলেরা ওর কাছে পড়ে পড়ে মার খাক, আর আমি একদিন ওর কাছে গুলি খেয়ে মরি, আর আপনি এসপি হয়ে বসে বসে মজা দেখুন, মজা অপদার্থ। আমি যখন আছি তখন অত চিন্তা করবেন না, দরকার পড়লে আমি আপনার সিকিউরিটির ব্যবস্থা করে দেবো। আচ্ছা, আতঙ্কবাদী বলে ওকে অ্যারেস্ট করা যায় না? না। ও না, আরে সবকিছু একটা প্রমাণ তো চাই রাখাল বাবু। শালা যেভাবে অরণ্য মুখার্জি দিনের পর দিন ধরে এই ভুবনডাঙ্গার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে, তো তাতে করে আমি যে কতদিন টিকে থাকবো সেটাই চিন্তার। শালা নাকি জুটবেলের ছাঁটাই হওয়া শ্রমিকদের নিয়ে দল পাকাচ্ছে। ওকে ওকে, অত চিন্তা করার কিছু নেই, কিছু একটা ব্যবস্থা তো নিতেই হবে। এখন একটু রিল্যাক্স করুন তো। রিল্যাক্স, একটু ড্রিঙ্ক করে সাকিরি নাচের তালে নিজেকে একটু দুলিয়ে নিন তো মশাই। সাকি, আপনি কি মেয়ে মানুষের ব্যবস্থা করেছেন নাকি? হ্যাঁ, এছাড়া উপায় কি রাখাল বাবু? সারা সপ্তাহ আপনাদের সেবা করে বড় ক্লান্ত হয়ে পড়ি, তাই সপ্তাহের একটা দিন মানে রবিবার করে চলে আসে এই বাগান বাড়িতে, একটু সাকি আর সুরাই মৌজ করে মাথাটাকে চাঙ্গা করে নিই। বাবা, আরে আপনাকে দেখলে তো মনেই হয় না যে আপনি এইসব এ মার্কা রসের রসিক। ওপর থেকে দেখে আপনাকেও কি বোঝা যায় যে আপনি এত গভীর জলের মাছ? ভুবনডাঙ্গার প্রতিটা পল্লীতে 10-10টা ঘর ভাড়া কাটান বেনামে। বাসা গরমিটের ব্যবসা, অটোরিক্সা পিছু মোটা টাকা কাটবানি, রেশন ডিলারদের মাল ব্ল্যাক করার হিস্সা, সিমেন্টের পারমিট, মিউনিসিপ্যালিটির কন্ট্রাক্ট পাইয়ে দিয়ে মোটা টাকা উপার্জন। বাবা, ওপর থেকে দেখে আপনাকেও কিন্তু মনে হয় না আপনি এত এবিসিডি মার্কা রসের রসিক। সব থেকে শুধু আমার উপার্জন হচ্ছে, আপনাদের হচ্ছে না। হবে না মানে? মধু এখন কোন কাজে নেই বলুন? কিন্তু সব দোষ শুধু আমাদের। এই পুলিশই নাকি ঘুষ খায়, আর কেউ খায় না। কি আছিস? একটু ড্রিঙ্ক নিয়ে যা। এই তুই ভেতরে যা, দরকার বললে ডেকে নেবো। আজ যে মেয়েটিকে দেখতে পাবেন তার নাম মোনা, কলকাতার মেয়ে, শিক্ষিতা, স্মার্ট। আমার কাছে প্রায়ই আসে, যাকে বলে কলকাতার পাড়েও নাচে মাঝে মাঝে, শুনেছি। শুধু নাচে, নাচায় না। নাচায়, তবে গায়েটায় হাত দেওয়া এলাও করে না। ছাড়ুন তো মশাই, এসব মেয়ে ছেলেদের না ছেনালি করা স্বভাব। দেখিয়ে দিচ্ছি। আজই আপনার মোনা সুন্দরীকে আমি নাচিয়ে ওর আসল পরিচয়টা আপনাকে দেখিয়ে দেবো। তবে এবার নামটা কিন্তু ওর কাছে গোপন রাখবেন, কারণ আমি হচ্ছি পলিটিক্সের পাবলিক। ওকে, মোনা ডার্লিং। এসো রূপালি চাঁদ জোছনার সাথে মাখামাখি, মায়া ভরা রাতে আহা আহা এসো মোর সাথে, ওহো ওহো মায়া ভরা রাতে আহা আহা এসো মোর সাথে, ওহো ওহো দুষ্টু চোখের ইশারাতে, দুষ্টু চোখের ইশারাতে দুজনায় চেয়ে থাকি। এসো 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 রূপালি চাঁদ জোছনার সাথে মাখামাখি, মায়া ভরা রাতে আহা আহা এসো মোর সাথে, ওহো ওহো মায়া ভরা রাতে আহা আহা
আহা এসো মোর সাথে ওহো ওহো দুষ্ট চোখের ইশারাতে দুজনায় যে থাকি না না কেন মন নিয়ে লুকোচুরি খেলা, কেন ভালোবাসা মরে জীবনের ভোরবেলা। কেন মন নিয়ে লুকোচুরি খেলা, কেন ভালোবাসা মরে জীবনের ভোরবেলা। কিছু আশা কিছু স্বপ্ন বেঁচে থাকে, বাকি সব ফাঁকি। না 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 দু ঠিক জমলো না, ঠিক জমলো না স্যার। এসব এসব বস্তা বসে নাচ গান, এসব শাড়ি টাড়ি, আরে দূর। আজকাল আজকাল মেয়েরা কত রকম খোলামেলা পোশাক পরে টিভিতে নাচছে গাইছে। আপনি বুঝি প্যান্ট শার্ট কিংবা খোলামেলা পোশাক বেশি পছন্দ করেন? টিভির পর্দায় কিশোরী মেয়েদের শরীর দেখানো নাচ গান ভালোবাসেন বুঝি? নিশ্চয়ই। টাকার বিনিময়ে একটা মেয়ের শেষ লজ্জাটুকু কিনে নিতে পারলে খুব খুশি হন, তাই না? আরে বাবা, ভাড়া করা মেয়ে ছেলে নাচ গান দেখবো, একটু খোলামেলা পোশাক না হলে চলে? আর আমি কি ঘরের বউয়ের নাচ দেখতে এসেছি? আমার পেমেন্টটা মিটিয়ে দিন স্যার, অনেক রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। হ্যাঁ, তো রাতে বাড়ি ফিরে যাবে সেই কলকাতায়? হ্যাঁ, স্যার। আজকে রাতটা এখানে থেকে গেলে হতো না? না স্যার, যত রাতে হোক আমাকে বাড়ি ফিরতেই হবে। কেন 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 তেমন কোনো কারণ আছে নাকি? মানে কেউ কেউ তোমার জন্য বাড়িতে অপেক্ষা করে থাকবে বুঝি? তা কে সেই ভাগ্যবানটি? কে? না, তিনি আমার বাবা। বাবার ব্রেন ক্যান্সার। আমি না ফেরা পর্যন্ত রোজ না খেয়ে জেগে থাকেন। তাই যত রাতে হোক আর যেখান থেকে হোক আমাকে রোজ বাড়ি ফিরে যেতেই হয়। দেখ স্যার, টাকাটা দিয়ে দিন। হ্যাঁ, এই না, এতে 2000 টাকা আছে। ওকে দেন, গুড নাইট। আজ আসলাম, চলি। একটা কথা জিজ্ঞেস করার ছিল। কি জানতে চান তাড়াতাড়ি বলুন। ভালো কোনো কাজ পেলে করবে? ভালো কাজ? আরে আরে ভালো কাজ তো ভালো মেয়েদের জন্য মিস্টার সামন্ত। আমার মতো একজন কলগার্লকে কি ভালো কাজ দেবেন আপনি? অভিনয় করতে পারবে তুমি? অভিনয়? আরে অভিনয় তো করছি, এই জীবনটাই তো অভিনয়, এই পৃথিবীটাই তো একটা বিরাট রঙ্গমঞ্চ। আমরা সবাই এই পৃথিবীর সংসার রঙ্গমঞ্চের অভিনেতা অভিনেত্রী। না। শুধু একটা জায়গাতেই জীবনে কোনোদিন অভিনয় করতে পারিনি স্যার। ঠিক বুঝলাম না। ওই যে স্যারকে বলছিলাম, একজনকে ভালোবেসেছিলাম, সত্যি সত্যি ভালোবেসেছিলাম, যার মধ্যে কোনো অভিনয় ছিল না। হ্যাঁ, তুমি আর সেই ছেলেটি কলেজে পড়তে একসঙ্গে। ঠকে গেলাম তার কাছে। আজ বুঝতে পারি তার ভালোবাসাটা ছিল পুরোপুরি অভিনয়, তাই টিকলো না আমার সেই ভালোবাসা। আমার পরিবারের পুরো চাপটা তখন আমার ঘাড়ের ওপর এসে পড়েছে। সেই চাপ পাছে তার ঘাড়ের ওপর গিয়ে পড়ে, সেই ভয় সরে গেল। সে আমার সঙ্গে সারা জীবনের মতো আড়ি করে দিয়ে চলে গেল, আমার স্বপ্নের আকাশটাকে একেবারে কালো করে দিয়ে চলে গেল। কিন্তু আমি না আজও তাকে ভুলতে পারিনি। আজও তাকে আমি মনে মনে ভীষণই ভালোবাসি। আর আমার মনে হয়, কেন জানি না, মনে হয় সেও বোধহয় আমাকে ছেড়ে যায়নি, আছে আমারই আশেপাশে কোথাও। মাঝে মাঝে এই সংসারের চাপে ক্লান্ত বিধ্বস্ত হয়ে গিয়ে যখন আত্মহত্যা করার মতো মানসিক অবস্থায় পৌঁছে যাই, উৎক্রান্তের মতো খোলা আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে কাঁদি। হঠাৎ থমকে দাঁড়াই আমি। কে যেন আমাকে পেছন দিক থেকে টেনে ধরে বলে, যেও না তুমি, আমি তো আছি। আকাশ থেকে নামলো একটা সিঁড়ি, ভাবলাম নেমে যায় সেই সিঁড়ি দিয়ে। আকাশ থেকে নামলো একটা সিঁড়ি, ভাবলাম নেমে যায় সেই সিঁড়ি দিয়ে। নামলাম, আরে নামতে নামতে আমি দেখলাম, নামলাম, আরে নামতে নামতে আমি দেখলাম সিঁড়িটা শেষ হয়ে গেছে। তারপর পৃথিবী অনেক নিচে, আমি ঝাঁপ দিলাম সেই পৃথিবীর দিকে। তারপর পৃথিবী অনেক
থেকে মৃত্যু হলো না আমার, কে যেন ধরে নিল বুকে আমায়, সে কি তুমি, তুমি সে কি তুমি? যদি তাই হয় তবে কেন তোমার সাথে আমার হলো ডোন্ট ক্রাই মোনা, যে তোমার জীবন থেকে চলে গেছে তার কথা ভেবে কষ্ট পেও না। এখন যাও, অনেক রাত হয়ে গেছে। ঠিকই বলেছেন, কেন যে শুধু শুধু এত কষ্ট পাই সেটাই ভেবে পাই না। এনিওয়ে, আই এম সরি, আমার নিজের জীবনের দুঃখ কষ্টের কথা শুনে আপনাদের আনন্দের মুহূর্তটা নষ্ট করে দিলাম বলে প্লিজ কিছু মনে করবেন না। ওকে ওকে, অনেকটা রাত হয়ে গেছে স্যার, আজ আসি। গুড নাইট স্যার। চাকরিটা করবে না? চাকরি? ওহো হ্যাঁ, একটু আগে কি একটা অভিনয় করার চাকরির কথা বোধহয় আপনি আমাকে বলছিলেন, তাই না? আর একদম ভুলে গেছিলাম। না 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 না, বলুন না কিসের অভিনয় করতে হবে? যদি পছন্দ হয় তাহলে ডেফিনেটলি করবো। প্রেমিকার অভিনয়। প্রেমিকার অভিনয়? ওয়েল, যার প্রেমিকা হবো তিনি কি করেন? আই মিন কে সেই প্রেমিকা? আপনি নাকি? আরে না 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 না, একটু আগে তুমি আমাকে যা প্রেম দিলে, তবে তোমার প্রেমিক হবার সব বাসনা আমার দূর হয়ে গেছে। সরি স্যার, সরি প্লিজ কিছু ঠিক মনে আছে, করবেন না। ঠিক আছে। বলুন কি করতে হবে আমাকে? মানে আমি জানতে চাইছি কার প্রেমিকার ভূমিকায় আমাকে অভিনয়টা করতে হবে। কত 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 টাকা দেবেন? কতদিনের কন্ট্রাক্ট? আসলে আমার বাবার তো ব্রেন ক্যান্সার, চিকিৎসার জন্য অনেকগুলো টাকা লাগবে, আমার প্রচুর টাকার দরকার। বলুন না স্যার, কত টাকা দেবেন? কাজটা করে দিতে পারলে 1 লাখ টাকা পাবে তুমি। 1 লাখ টাকা? 1 লাখ, আর কাজ শেষ হয়ে গেলে আমি তোমাকে দেবো আরো 1 লাখ বোনাস। আরো 1 লক্ষ টাকা বোনাস, মানে 2 লাখ টাকা। কিন্তু অভিনয় করে তার কি করতে হবে? মানে আমি জানতে চাইছি কি করবো আমি? চুরি করে তাকে নিঃস্ব করে দিতে হবে তাই নাকি তার বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি সবকিছু হাতিয়ে নিয়ে আপনাকে পাইয়ে দিতে হবে? আরে না 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 না, সেসব কিছু নয়। আসলে তোমার নকল প্রেমিককে না ভালোবাসা দিয়ে একেবারে অন্ধ করে দেবে তুমি। এমন করবে যে সে তোমাকে ছাড়া এই পৃথিবীতে আর কাউকে বিশ্বাস করবে না। তুমি যা বলবে সে তাই করবে। আর সেই সুযোগে একটু একটু করে ওর খাবারের সঙ্গে ড্রাগস মিশিয়ে ওর মাথার ভেতরে সুস্থ অনুভূতির শিরাগুলোকে অকেজো করে দেবে তুমি। কার মাথা খারাপ করার মতলব বাড়ছেন মিস্টার সামন্ত? ধীরে 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 ক্রমশ প্রকাশ। আচ্ছা 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 আচ্ছা, কি হলো বলো, কাজটা করতে পারবে? স্যার আপনি কি করে বলছেন আমাকে কাজটা করতে? একটা সুস্থ মানুষের খাবারের সঙ্গে দিনের পর দিন বিষ ওষুধ মিশিয়ে তাকে একটু একটু করে, আরে এটা তো অন্যায়, এটা তো খুনের সমান। না না, টাকার জন্য এত বড় জঘন্য একটা অপরাধ, মাই গড, আমি সিম্পলি ভাবতে পারছি না। আমি পারবো না, আমি এত বড় মহাপাপ কিছুতেই করতে পারবো না। যদি 3 লাখ টাকা পাও তাও করবে না? আপনারা আমাকে একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, আমি জানি আমি গরিব মানুষ, আমার বাবার ব্রেন ক্যান্সার, চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে, তাও আমি জানি। কিন্তু তাই বলে এইভাবে অন্যায়ভাবে টাকার লোভটা আপনারা আমাকে দেখাবেন না। আমি পারবো না, আমি জাস্ট পারবোই না এই কাজ। আমি তোমাকে 4 লাখ টাকা দেবো। স্যার, আমি ভীষণ গরিব মানুষ, আমাকে টাকার লোভটা দেখাবেন না প্লিজ। আমি পারবো না বলছি তো, আমার টাকার দরকার নেই। তোর বাবার ব্রেন অপারেশন করতে কত টাকা লাগবে মোনা? 3 লাখ, 4 লাখ, 5 লাখ? বলো কাজটা করবে? আমি বলছি তুমি রাজি হয়ে যাও মোনা। এত টাকা তুমি কোন সুস্থ পথে বর্জন করতে পারবে না। কি হলো, বলো কষ্ট করবে? আমার পথের কাঁটা সরিয়ে দেবে তুমি। বিনিময়ে তুমি পাবে টাকা, অনেক টাকা। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ। একে সমস্যায় ফেলছো আমাকে তুমি। আমি তো বুঝতে পারছি না, ভাবতে পারছি না কি করা উচিত। রাজি হয়ে যাও মোনা, আমি বলছি এটা তোমার ভালো যাবে। হ্যাঁ মোনা, হ্যাঁ, যদি তুমি চাও তাহলে আজ এখনই এই মুহূর্তে তোমার কাজের অগ্রিম বাবদ আমি তোমাকে 50,000 টাকা অ্যাডভান্স করে দিচ্ছি। আজ এখনই একসাথে 50,000 টাকা? 50,000 টাকা। তুমি সাথে একটা কাগজে না ছোট্ট করে একটা সই করে দেবে। তোমার সেই সই করা কাগজে লেখা হবে যে তুমি স্বেচ্ছায় সজ্ঞানে আমার দেওয়া কাজে পূর্ণ সম্মতি দিলে। আর লেখা হবে যে কাজ শেষ হয়ে গেলে কাজের চুক্তি অনুযায়ী আমি তোমাকে বাকি 4.5 লাখ টাকা দিতে বাধ্য থাকবো। আরো 4.5 লক্ষ টাকা? বলো রাজি? স্যার, আমাকে বলো মোনা রাজি? বলো রাজি? কি হলো, বলো রাজি? রাজি, আমি রাজি। বলুন, কে সেই হতভাগ্য পুরুষ যার মস্তিষ্কের সূক্ষ্ম অনুভূতিকে হত্যা করে আমি আমার বাবার ব্রেনের চিকিৎসা করাবো? বলুন কে সে, কি নাম তার? সেটা যথাসময় তোমাকে জানিয়ে দেওয়া হবে। আপাতত তোমার কাজের পারিশ্রমিকের অগ্রিম বাবু তুমি তোমাকে দিচ্ছি 50,000 টাকা। না ধারে? বেশ, তাই দিন। আজ আমি জীবনে প্রথম পাপের পয়সা হাতে তুলে নিলাম। আর এই পাপ আমি শুধু আমার হতভাগ্য অসুস্থ বাবার চিকিৎসার জন্য করছি। মোনা, স্যার, সন্তান হয়ে পিতৃ ঋণ শোধ করার জন্য পাপ, মহাপাপ। বাবা
নেই, লালে লাল হয়ে যাবো আমরা। মদের দোকানে লাইসেন্স বের করতে কত টাকা লাগে জানো? অত টাকা দাদা জোগাড় করবে কোথা থেকে? টাকা কোথা থেকে জোগাড় হবে সে নিয়ে তোকে ভাবতে হবে না মন্দিরা। তুই শুধু রাখাল বাবু এলে আমার মদের দোকানের লাইসেন্সের ব্যাপারটা ওরা কানে তুলে দিবি, ব্যাস। বাকিটা মানে টাকা জোগাড় করবো আমি। কিন্তু অতগুলো টাকা তুই কোথা থেকে পাবি শুনে? কে দেবে অত টাকা? মোহনা দেবে। দিদি অত টাকা দিতে পারবে? কেন পারবে না? আজকাল স্কুলের মাস্টারদের মাইনে কত জানিস? তারপর আবার বাড়ছে। তেমন হলে প্রভিডেন্ট ফান্ড থেকে লোন করে টাকা তুলে দেবে মোহনা। এত টাকা রোজগার করে কিন্তু কত টাকা খরচ হয়? হ্যাঁ ঠিক বলছো বৌদি। ডাক্তার কত আগে বাবা ব্রেন ক্যান্সার অপারেশনের কথা বলেছে বলতো? কিন্তু মোহনা সেদিকে খেয়াল আছে। শুধু নিজের টাকা চাচ্ছে, নিজেরটা। আমার যদি দিদির মতন উপার্জন থাকতো আমি অনেক আগে অপারেশনটা করিয়ে দিতাম। সত্য সত্য বুঝলি মন্দিরা, সব সময় সত্যের উপর দিয়ে চলছে। বাবা কম টাকায় মোহনা লেখাপড়ার জন্য খরচা করেছে, তোকে এমএ পাস করিয়েছে। এটা আমার জন্য কি করেছে? শুধু পাস করে একটা এমএ পাস করিয়েছে। এমএ পাস ও আমিও করে দেখিয়ে দেবো। শুধু রূপকের সাথে বিয়েটাও তো দাও না, তারপর দেখাচ্ছে এমএ পাস করে দিদি ভালো আছে না আমি ভালো থাকি। আবার শুরু করলি মন্দিরা। এই, এসে গেছে। ওফ, আবার তোরা মোহনার সমালোচনা করছিস। তোর বেশি পাত্তা দিও তো। তোরা কি রে বিলাস, মেয়েটার সংসারের জন্য আমার জন্য জীবন পাত করে দিচ্ছে, আর তোরা কি না? তাই নাকি? তাই নাকি? হ্যাঁ, মোহনার জন্য দমদে বুক ফেটে যাচ্ছে, তাই না? কেন পারবে না? এখন তো বড় মেয়ে রোজগারের দিকেই তাকিয়ে আছেন উনি। সত্যি কি একটা রোগ বাঁধালে বলো তো বাবা? তোমার অপারেশনের পেছনে কতগুলো টাকা খরচ হবে জানো? নাহলে দিদির এই টাকাগুলো দিয়ে দাদা একটা ব্যবসা খুলতে পারতো। যে রোগ বাঁধিয়েছেন তাতে তো একদিন নড়তেই হবে। তাহলে বেঁচে থেকে আমাদের সবাইকে তো জানাচ্ছেন কেন বলেন তো? মেরে ফেলো না বৌমা, আমার খাবারের সাথে একটু বিষ মিশিয়ে দিয়ে তুমি আমাকে মেরে ফেলো। পারবে না, পারবে না মেসমশাই। মোহনা যতদিন বেঁচে আছে ততদিন স্বয়ং নিয়তি এসেও আপনাকে মেরে ফেলতে পারবে না। কি হয়েছে? এমন অসুস্থ শরীর নিয়ে এত উত্তেজিত হচ্ছেন কেন? আর পাচ্ছি না রত্না, আর আমি পাচ্ছি না, আর আমি ওদের সঙ্গে বেঁচে থাকতে পারছি না। মোহনাকে বলে আমাকে কোনো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দে মা। বুঝেছি। ভগবান, আবার তোরা মেসমশাইয়ের সাথে অশান্তি শুরু করে দিচ্ছিস তাই না রে মন্দিরা? ছি ছি শুভ্রা বৌদি, তোমরা কি বলো তো? একজন অসুস্থ মানুষের সঙ্গে এখন কিভাবে ব্যবহার করা উচিত তাও জানো না এই, কেন? এই রত্না, তুই আমাদের ফ্যামিলির মতো কথা বলতে শিখিস কেন রে? কারণ আমি মোহনার বান্ধবী, তোদের প্রতিবেশী বলে। প্রতিবেশী? সুবিধে অসুবিধাতে একজন প্রতিবেশীর যা করা উচিত তাই করি বলে কথা বলছি। বান্ধবীর বাবা বলে কথা বলছি। বান্ধবী বলে কি তুমি আমাদের সংসারের মধ্যে মাথা গলাবে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি বাড়ি থেকে। তোর কথাই তো আমি এখান থেকে যাবো না মন্দিরা। মোহনা আজ তোর জন্মদিনে আমাকে নেমন্তন্ন করেছে, তাই মোহনা আর মেসমশাই ছাড়া আর কারোর কথাই আমি এখান থেকে যাবো না। তুমি ঠিক বলছো রত্না, এই বাড়ির মালিক ওরা নয়, আমি 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 এই আমি বলছি, ওদের কথা তুমি কোথাও যাবে না। তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। চুপ! আর একটা কথা বলো তোদের তিনজনকে এখন আমি ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। তাই নাকি? এত ক্ষমতা তোর বুড়ো ভাব? আয় বের করে দেখা, দেখি কত শক্তি তোর। আয় কে কাকে বার করে দেখি। তুই আমাদের না আমি তোকে। বেরো 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 বলছি। শুভ্রবতী, কি করছো কি তোমরা? তোমরা কি মানুষটাকে মেরে ফেলবে? মোহনা এসে যদি জানতে পারে তোমরা মেসমশাইয়ের সাথে এরকম ব্যবহার করেছো তখন? ছি 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 ছি। কাকে ছি ছি করছো রত্নদি? আজ আমার জন্মদিন, আর আজকের দিনে দাদামণির সঙ্গে বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছে, আর তুমি আমাদের ছি ছি করছো? দিদি আসো, আজ আমি দিদিকে না সব বলবো। বলবো ওই লোকটার মাথা খারাপ হয়ে গেছে, তুই ওকে পাগলা গারদে পাঠিয়ে দে দিদি, পাগলা গারদে। গুড ইভিনিং মন্দিরা, গুড ইভিনিং। হ্যাপি বার্থডে টু ইউ। এসো এসো রূপক, এসো এসো এসো। তুমি একা কেন? মানে তোমার দাদা রাখাল দাস যে আসার কথা ছিল। আসছি দাদা, আসলে আমি তো একসঙ্গে গাড়ি করে আসছিলাম। ফ্যামিলি হসপিটাল একটু দরকার আছে বলে দাদা আগে আমাকে এখানে পাঠিয়ে দিল, বলে তুই আগে চলে যা, আমি একটু পরে গাড়ি নিয়ে চলে যাই। উনি উনি বাড়ির ঠিকানা চিনে ঠিক আসতে পারবেন তো? রাজনীতি করা মানুষদের কি আর বাড়ির ঠিকানা চিনতে অসুবিধা হয় বুঝি? হ্যাঁ যা কেন ধরো মন্দিরা, তোমার জন্মদিনে আমার দাদার আমার তরফ থেকে ক্ষুদ্র উপহার। হ্যাপি বার্থডে মন্দিরা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা রত্না, বলতে পারো আজকে পূর্ণিমা না অমাবস্যা? কেন মেসমশাই? তাহলে একই বাড়িতে কেন একদিকে এত আলো আর একদিকে কালো? থ্যাংক ইউ। তবে সেদিন বলে কখনো দেখা না হতে পারে আমাদের। হ্যাঁ বলেছিলাম, কিন্তু থাকতে পারলাম না। আসলে আমি তোমাকে ভালোবাসি মন্দিরা। আমাকে আর কোনোদিন কষ্ট দিও না রূপক, প্লিজ। ইয়ে মানে আজ আমি চলে মেসমশাই? কিছু না খেয়ে চলে যাচ্ছ রত্নদি? জন্মদিনের পার্টিতে এলে আর খালি মুখে চলে যাচ্ছ? দিদি এসে শুনলে কিন্তু খুব রাগ করবে। তোর দিদিকে বলিস এই রত্না তার বোনের জন্মদিনে নেমন্তন্ন খেতে এসে এ বাড়ি থেকে অনেক কিছু খেয়ে গেছে। এমন খাবার আগে সে কোনোদিন খায়নি, কোনোদিনও না। কি ব্যাপার মন্দিরা, ভদ্রমহিলা ওভাবে কথা বলে চলে গেলেন কেন? আমি বলছি রূপক, আমি বলছি ওই রত্না আমার বড় মেয়ে মোহনার বান্ধবী। মোহনার বান্ধবীকে তার ছোট বোন মন্দিরা তার জন্মদিন বলো কেমন ভালো মন্দ খাইয়েছে যে মোহনার বান্ধবীর বোধ হজম হয়ে গেছে। ভাগ্যিস আমার ছেলের বউ তোর ভালোবেসে রত্নাকে হজমের ওষুধটা খাওয়ায়নি। যদি খাওয়াতো তাহলে হতভাগী মেয়েটাকে হয়তো এতক্ষণে
শ্মশানে নিয়ে যেতে হতো। অপরাধ ইতরের দল। কি ব্যাপার মন্দিরা, মেশমশাই? নাটক নাটক করে গেল মানুষটা, পাগল হয়ে গেছে, পাগল। এই বাড়িতে একটা চিড়িয়াখানা হয়ে গেছে। বৌদি। ওসব নিয়ে তুমি ভেবো না রূপক, ওনার কথা ভাবতে গেলে তুমি একদিন পাগল হয়ে যাবে। বৌদি। এনজয় করো, এনজয়। আজ মন্দিরার জন্মদিন, আজ সন্ধ্যেটার সঙ্গে আনন্দ করে কাটাও। চলে এসো বিলাস, আমরা পাশের ঘরে রূপক আর ওর দাদা আপ্যায়নের ব্যবস্থা করি। চলে এসো। আরে চলো 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 চলো। হ্যাঁ রূপক, তোমরা দুজনে গল্প করো, আমি একটু রান্নাঘরের দিকটা দেখে আসি। ও হ্যাঁ মন্দিরে, একটু এদিকে শোন 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 শোন। কিছু বলবি? বলছিলাম রূপকের দাদা রাখাল বাবু এলে এবার মদের দোকানের লাইসেন্সের কথাটা বলতে ভুলে যাস না যেন, কেমন? না না, ভুলবো না, এই সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করবো না। হয়েছে আমার ছোট্ট সোনা বোনটি, চলে। সরি, এক মিনিট। হ্যালো। এ বাড়ির মানুষগুলোকে কেমন যেন অদ্ভুত মনে হয়, যেন প্রত্যেকটা মানুষের মধ্যে আর একটা অন্য মানুষ লুকিয়ে আছে, যা নকল মিথ্যে রাংতায় মোড়া সঙ্গের মতো। মন্দিরাও কি তাই? না হলে সেদিন বাড়িতে অত অপমান করলাম, রাগের মাথায় গালে চড় পর্যন্ত মারলাম, অথচ আজ তার কোনো প্রতিফলন নেই, যেন কিছুই হয়নি সেদিন। মন্দিরাকে ভালোবেসে ভুল করছি না তো আমি? এই এই কিছু বলবে? কি ভাবছিলে এক মনে? ভাবছিলাম মন্দিরা, আসলে নিজের সঙ্গে কথা বলছিলাম। কথা বলছিলে? কি বলছিলে বলো? মানে সেদিন তোমার গালে চড় মেরে আমি খুব অন্যায় করেছি, সেই জন্য সরি। তুমি কিছু মনে করোনি তো? ওকে বাবা, আমি কিচ্ছু মনে করিনি। হয়েছে? কেন মনে করোনি? কেন রেগে যাওনি আমার উপর? আসলে তুমি সেদিন যে কথাগুলো বলেছিলে সেগুলো সঠিক। তাই মন্দিরা, আই লাভ ইউ রূপক। সেই দিন আমি বুঝতে পেরেছি তুমি আমার সত্যি সত্যি ভালোবাসো, তাই আমাকে শাসন করতে পেরেছো। দেখো, আমি চাই তুমি একদম আমার মনের মতো হও, ভালো হও। আমি যেন তোমাকে নিয়ে গর্ব করে বলতে পারি, কি তুমি আমার স্বপ্ন, আমার ভালোবাসা, তুমি আমার পূর্ণিমারা, আমার বাদল মেঘে ভাষা, তুমি আমার স্বপ্ন, আমার ভালোবাসা, তুমি আমার পূর্ণিমারা, আমার বাদল মেঘে ভাষা। তোমার প্রেমে হব আমি প্রেমিক শাহজাহান, তাজমহলের অন্দরেতে, তাজমহলের অন্দরেতে বাঁধব সুখের বাসা, আমার বাদল মেঘে ভাষা, তুমি আমার স্বপ্ন, আমার ভালোবাসা, তুমি আমার পূর্ণিমারা, আমার বাদল মেঘে ভাষা, আমার বাদল মেঘে ভাষা, আমার বাদল মেঘে ভাষা। দেখে দেখি দেখে দেখি বুকের ভেতরে জ্বলে প্রেমের আগুন। দেখে দেখি দেখে দেখি, এসো না এসো না কাছাকাছি, মনে মনে হোক মাখামাখি। এসো না কাছাকাছি, মনে মনে হোক মাখামাখি। মাখামাখি 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 মাখামাখি। Oh my love, oh my sweet love, oh my love, oh my sweet love. মন্দিরা, আমার ছোট বোন, আজ ওর জন্মদিন। জন্মদিনে বয়ফ্রেন্ডের সঙ্গে চুটিয়ে আনন্দ করছে। এই ছেলেটির নামই তাহলে রূপক, রাইট? দাদা বাবা বৌদির মুখে শুনেছি এর আগে নাকি বেশ কয়েকবার এসেওছে আমাদের বাড়িতে, কিন্তু আমার সঙ্গে কোনোদিনও দেখা টাকা হয়নি। অবশ্য কেমন করেই বা দেখা হবে, আমি তো সেই কোন কাক ভরে বেরোই আর রাত্রি 10টা 11টার পর বাড়ি ফিরি। ছেলেটিকে দেখতেও বেশ, দুটোকে মানাবেও ভালো, যেমন আমার সঙ্গে ওকে মানাতো। আমার জন্মদিনে আমি ওদের মতো ওর সঙ্গে আনন্দ করতাম, গাইতাম পিকো কি বা কুঞ্জে কুঞ্জে কুহু হু কুহু হু কুহু হু গায়, ফুলে ফুলে ঢোল
বা উফ, কেন বারবার সেই পুরনো দিনের স্মৃতিগুলো মনের দরজায় এসে ভিড় করে আমাকে কষ্ট দিয়ে যায়? কোনো সম্পর্ক তো সে বাকি রেখে দিয়ে যায়নি, সমস্ত সম্পর্কটাকে ধুয়ে মুছে নিঃশেষ করে দিয়ে চলে গেছে আমার জীবন থেকে। তবু কেন যে চেষ্টা করেও কিছুতেই ভুলতে পারছি না, কিছুতেই মন থেকে সরাতে পারছি না। এনিওয়ে, আজ আর এসব কথা ভেবে কি লাভ, যার যাওয়ার সে তো গেছে। ভেতরে আসতে পারি? সরি মাই ডিয়ার লিটল সুইট সিস্টার, বাট হোয়াট টু ডু ডার্লিং, হোয়াট টু ডু? এরকম কেয়ারলেসলি প্রেম করলে এই ধাক্কা তো তোমায় খেতেই হবে। ঘরের দরজা খোলা, জানালার পর্দা হাওয়ায় উঠছে, কোনো দিকে খেয়াল টেয়াল না রেখে দুজনে মিলে একবার ভালোবাসা ডানা মেলে দিয়েছো। হ্যাঁ থামবি তুই? ভালো হচ্ছে না কিন্তু ব্যাপারটা। ভালো হচ্ছে না? আচ্ছা সরি ডার্লিং, এবার ভালো হবে। তাহলে মন্দিরা দেবী, ইনি তোমার হিরো। আরে ও ফাটাফাটি ফাটাফাটি, কই দেখি দেখি, ও হিরো বাবা জীবন, ও হিরো বাবা জীবন, একবার আমার এদিকে এসো। দাঁড়া, কথার মাঝখানে কথা বলার বদ অভ্যেসটা এখনো গেল না। শেষ করেছি, পাশে দুটো শূন্য এখনো বাকি আছে, 100 দিয়ে দিলাম। আদা গঙ্গারাম। এনে মন্দিরা, আজকে তো শুভ জন্মদিন, আমার সামান্য উপহার। এই প্যাকেটের মধ্যে তো জিন্সের প্যান্ট গেঞ্জি, বাবার ধুতি পাঞ্জাবিটাও আছে ওটার মধ্যে, আর এর মধ্যে আছে দাদার একটা টি শার্ট, বৌদির একটা শাড়ি। বাবরে বাবা, তুই তো একবার দোকান শুধু তুলে এনেছিস। ইচ্ছে করে বোন, তোদের সবার জন্য আমার অনেক কিছু করতে ইচ্ছে করে, কিন্তু ইচ্ছে থাকলেও সামর্থ্যে গুলিয়ে উঠতে পারি না। বাবার কঠিন অসুখটা না হলে আজকের দিনে ডেফিনেটলি আরো ভালো জিনিস তোকে আমি দিতাম। কিন্তু কিন্তু কিসের কিন্তু? নিজের বোনের জন্য ভাবছেন, পরিবারের সবার জন্য কত কিছু নিয়ে এলেন, কই আমাকে তো কিছুই দিলেন না। ওরে বাবা রে, তো দেখি একেবারে বোকা না, বেশ চোখা চোখা ডায়লগ ঝাড়তে পারে। সুযোগ বুঝে কিরকম বিপদের মধ্যে ফেলে দিলে। না 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 না, ওসব কথা কাজ হবে না, কি দেবেন এবারে দিন। তাই না? হ্যাঁ, একটু আগে তো গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না, জল চেয়ে খেয়ে তারপরে নানা রকম কসরত করে গলা দিয়ে যেই একটু আওয়াজ বেরিয়েছে, অমনি একবার স্মার্ট লাইক আ হিরো। হ্যাঁ নাইস। তা তুমি ভাবলে কি করে যে আমার পরিবারের সবার জন্য আমি এত কিছু নিয়ে আসলাম, ওদের জন্য এত কিছু ভাবলাম, তোমাকে আমি একেবারে খালি হাতে ফিরিয়ে দেবো? ইজ ইট পসিবল? নট এট অল, নট এট অল। জাস্ট আ মিনিট ইয়াং ম্যান, আ গ্রেট সারপ্রাইজ ইজ ওয়েটিং ফর ইউ। কাম অন, কাম অন, কাম অন। আজ আমি তোমাকে দারুণ জিনিস প্রেজেন্ট করবো, খুব ফাটাফাটি জিনিস, তুমি কল্পনাও করতে পারছো না। ছোট বোনটাকেই তোমায় দিয়ে দিলাম, যাও। খুশি? হাদা গঙ্গারাম। নাইস টু মিট ইউ হাদা গঙ্গারাম। রূপক মন্দিরে আমার মা মরা ছোট বোন, ওকে আমি ভীষণ ভালোবাসি। ওকে যেন তুমি কোনোদিনও কোনো রকম কষ্ট দিও না, প্রমিস মি প্লিজ, কষ্ট দিও না ওকে কষ্ট দিলে আমি নিজে ভীষণ কষ্ট পাবো। তুই কাঁদছিস দিদি? ও সব সময় কেন আমাকে কাঁদতে দেখিস তোরা, বলতো? হ্যাঁ কেন কাঁদবো কেন? আরে মন্দিরা, আমার জীবনে দুঃখ বলে কোনো বস্তু আছে? কিচ্ছু নেই, তাহলে শুধু শুধু কাঁদতে যাবো কেন? আরে মন্দিরা আসতে তো জন্মদিন, আজকের দিনে আমি তো ছুটি আনন্দ করবো রে, আনন্দ। আপনি? জন্মদিন আমার বোনের জন্মদিন, জন্মদিন আমার বোনের জন্মদিন। বছর আসুক ফিরে, বছর আসুক ফিরে, এই কামনাই করি। সুখে আছিস, ভালো আছিস, দেখেই যেন মরি। Happy birthday to you, happy birthday to you. দুঃখ ভুলে এসো সবাই, দুঃখ ভুলে এসো সবাই, খুশির জোয়ারে ভেসে ফিরি। সুখে আছিস, ভালো আছিস, সেটুকু দেখেই যেন বাবা মরি। আর ওই তো দাদা এসে গেছে। মন্দিরা, এনে নিশ্চয়ই তোমার। আপনার অনুমান একেবারে ঠিক, ও আমার দিদি মোহনা সেন। দিদি, উনি রূপকের দাদা রাখা সামন্ত। নমস্কার ম্যাডাম। নমস্কার। মন্দিরের মুখে আপনার কথা আমি অনেক শুনেছি, আজ পরিচয়টাও হয়ে গেল। আমিও আপনার অনেক কথা শুনেছি, আমিও শুনেছি আপনার অনেক কথা শুনেছেন আমার, অনেক কি কথা শুনেছেন? অনেক মানে ওই তো মন্দিরা, ও তো প্রায় যাতায়াত করে আপনাদের বাড়িতে না, ও
ওর মুখে ওই দেখো কিরে মন্দিরা উফ খালি রূপকের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘরের ভেতর যা, গিয়ে দাদা বৌদিকে এখানে চলে আসতে বল। বল রূপকের দাদা রাখাল বাবু এসেছে। যাচ্ছে দিদি, চলো পেছনে বাগানে গিয়ে বসি। হ্যাঁ তাই চলো, আপনারা কথা বলুন দিদি, আমরা আসছি। তাহলে মিস মোনা, মন্দিরা তোমার বোন, তোমার বোনের সাথে আমার ভাই রূপকের ভালোবাসা। তোমার মতো একটা কলগালের বোন হবে কিনা সামন্ত ফ্যামিলির ছোট বউ। চিৎকার করবেন, আমার বাড়ির লোকজন কেউ কিছু জানে না, জানাজানি হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। আমার মান সম্মান সব ধুলোর সঙ্গে মিশে যাবে। আমার বাবা মনে তোকে হাত ফেল করে মারা যাবে। আমার বোনের ভালোবাসাটা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যাবে। যাবি তো তুমি ভাবলে কি করে তোমার এই পরিচয়টা আমি তোমার পরিবারের কাছে, আমার ভাই রূপকের কাছে আমি গোপন করে রাখবো? রাখাল বাবু, আমি বলছি কি, আমি আর খুব অসহায়, প্লিজ আমাকে একটু করুণা করুন। আমার বাড়ির লোকজনের কাছে কিছু বলে দেবেন না। আমি হাত জোর করে অনুরোধ করছি রাখাল বাবু। আচ্ছা ঠিক আছে, আমি আপনার পায়ে ধরে বলছি। আচ্ছা, বাজারের মেয়ে ছেলে শরীর দেখে যার মুখে ভাতাতে সে কিনা রাখাল সমন্তর গায়ে হাত তুলেছে, সেদিন সে অপমানের কথা আমি ভুলে যাবো। তুই ভাবলি কি করে বেশ্যা? একদম চুপ প্লিজ রাখাল বাবু। এই নোংরা শব্দটা এভাবে উচ্চারণ করে আমাকে আপনি অপমান করবেন না প্লিজ। বিশেষ করুন রাখাল বাবু, আমি নোংরা মেয়ে নই। আচ্ছা, আমি জীবনে আজ পর্যন্ত কোনো নোংরা কাজ, কোনো পাপ কাজ করিনি। এতদিন করিসনি, কিন্তু এবার করবি। ওই ভুবনডাঙ্গার বেশ্যা পাড়ায় না তোকে আমি নিয়ে যাব, সেখানে তোর এই নকল প্রেমিককে সাহায্য করার কাজের সাথে সাথে তোকে দেহ বিক্রির কাজও করতে হবে। আমি নোংরা মেয়ে নই, আমি এসব কাজ কিছুতেই করতে পারবো না, কিছুতেই পারবো না। পারবি না? বেশ, তোর করে পরিচয়টা সকলকে বলে দিয়ে না তোর এই সংসারটাকে আমি ভেঙে চুরমার করে দেবো। আমার সংসারে কোনো ক্ষতি আপনি করবেন না। আমার সংসারটাকে ভেঙে চুরমার করে দেবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। হে ভগবান, আমি কি বিপদে পড়লাম। আগুন ছেড়ে দেবো, আগুন, বুঝেছিস? কি ফিগার রে তোর মাইরি। হ্যাঁ, সেদিন শালি এসপির বাগান বাড়িতে তুমি শালি আমার শরীরে আগুন ধরিয়ে দিয়েছো। সে আগুনের জ্বালায় আমার শরীরটা দিক 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 করে জ্বলছে। তোমাকে ভুবন নাগার বেশ সবাই নিয়ে গিয়ে আপনার পায়ে কিছু হলো নাকি রাখাল? বাত, ওই বাত বয়স হলে যা হয় আর কি। নমস্কার। নমস্কার। আপনি যে কোনোদিন আমাদের বাড়িতে আসবেন আমি ভাবতেই পারি। আমিও তো ভাবতে পারিনি। নমস্কার। এই তোরা কি বলতো, যদি যত দিন যাচ্ছে বয়স বাড়ছে, তোদের বুদ্ধি, ভদ্রতা, সভ্যতা, জ্ঞানগুলো কি লোপ পেয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, এই ভদ্রলোক জীবনে আজ প্রথম দিন আমাদের বাড়িতে এসছেন, কে এরা অসভ্যের মতো হাত জোর করে দাঁড়িয়ে রয়েছে। আরে পায়ে হাত দিয়ে প্রণামটা করবি না? পায়ে হাতে তাড়াতাড়ি। রাখাল বাবু, ও আমার বড় দাদা বিলাস। থাক, বৌমা কোথায়, তোমার বাবা কোথায়? ডাকো সবাইকে ডাকো। আজ আমার ভাবি ভাতৃবধূ মন্দিরার জন্মদিন উৎসবটা আমরা আনন্দের জোয়ারে ভেসে যাই। কি বলেন মিস মোহনা সেন? রাইট, মোহনা সেন। আসলে কি জানেন, আমার না খুব ভুলো মন, চট করে নামটামগুলো কেমন যেন ভুলে যাই। ডাকুন মিস সেন, সবাইকে ডাকুন। শুভ্রা, আরে কোথায় গেলে সবাই? এসো রাখাল, সবাইকে ডাকছি। আসছে সবাই আসছে, আমি সবাইকে ডেকে নিয়ে দাদা এসেছি। নিশ্চয় গ্লাসটা তুলে ঠিক আছে। আর এই আমার স্ত্রী শুভ্রা, রাখালের পায়ে হাতে প্রণাম করো। নিশ্চয়ই ওনার মতো মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম করে নিজেকে আমি ধন্য করে নেব। দিন দাদা, একটু পায়ে ধরে। থাক, ভারী মিষ্টি বউ তোমার বিলাস। আয়ুষ্মতি। কোথায় আজকে মেইন ক্যারেক্টার মানে নায়িকা মন্দিরা কোথায়, নায়ক রূপক কোথায় গেল? কখন? এই তো এসে গেছে। আরে দুজনে মিলে তখন থেকে বাগানে হাওয়া খেলে চলবে? হ্যাঁ, শোনো, তোমরা শোনো সময়। আজ আমি আমার একটা আশা পূরণ না করে বাড়ি থেকে যাচ্ছি না। কি আশা বলুন না রাখাল, আমরা আপনার আশা নিশ্চয়ই পূরণ করবো। আজ এ বাড়িতে পা দিয়ে আমি যে অভিজ্ঞতার সম্মুখীন হলাম, তাতে করে আমি স্তম্ভিত হয়ে গেছি। এমন একটা পরিবারের মেয়ে হই কিনা মোহনা। বাবু, কি বলছেন আপনি? কাউকে কিছু বলে দেবেন না? ভয় লাগছে। কাউকে কিছু বলে? মোহনা, কেন ওনাকে বাধা দিচ্ছিস? উনি কি বলতে চাইছেন বলতে দে। হ্যাঁ, আপনি বলুন রাখাল। কি এমন কথা দিদি, যাতে বলতে দিচ্ছিস না? না, না চাইলেও আমি তো তা শুনবো না মন্দিরা। আমাকে যে বলতেই হবে, না হলে যে আমার আশা পূরণ হবে না। আজ এ বাড়িতে ঢুকে মোহনার, প্লিজ, বাড়ির লোক কিছু জানে না, কাউকে কিছু বলে দেবেন না প্লিজ, রিকোয়েস্ট করছি। মোহনার কণ্ঠ শুনে, আজ এ বাড়িতে ঢুকে মোহনার কণ্ঠ শুনে আমি অভিভূত, আমি মুগ্ধ।
আমি হতবাক হয়ে গেছি। এত প্রতিভা লুকিয়ে আছে আপনার মধ্যে মোহনা দেবী, তাই আজ আরো একটা গান আমাকে শোনাতেই হবে। এই হচ্ছে আমার আজকের আশা। ওরে বাবা, আপনি আপনি যেভাবে ওদের সামনে কথা বলছিলেন আমি খুব নার্ভাস হয়ে যাচ্ছিলাম, ভয় পেয়ে গেছিলাম। আরে আরে আমার গান শোনার জন্য, মানে আমার গান আপনার এত ভালো লেগেছে? শুধু গান নয়, তোমাকেও ভালো লেগেছে। না মানে তোমাদের পরিবারের সবাইকেই আমার ভালো লেগেছে। মোহনা, মোহনা এলি মা? ওরা বললো আজ খেতে নাকি রাত হবে, বড় খিদে পেয়েছে মা, তাই দুটো মুড়ি খাচ্ছি। বাবা, আমি একটু ভালো নেই বাবা, আমি একটু ভালো নেই। আমি ঘরে ঢোকার আগে আমার ঘরে খদ্দের ঢুকিয়ে দিয়ে বসে আছে। কে রে সালা? মিস মোনা! মোহনা, মোহনা তুমি এখানে? আরে তুমি তুমি এই পল্লীতে কি করতে আসছো? বলো উত্তর দাও। মোহনা? কে কে মোহনা? আমি তো মোহনা নই, আমি তো মোনা, মিস না মোনা। না, তুমি মোহনা, তুমি মোহনা না, তুমি মোহনা, আমার মোহনা, আমার আমার আমার। আজ থেকে 10 বছর আগে অন্যায়ভাবে আমি তোমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছি, তোমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছি। তুমি আমার মোহনা, আমার আমার। সালা বলছি আমি মোহনা নই। কে মোহনাটা? কে? হ্যাঁ, মোহনা নামের কাউকে আমি চিনি না তো। আমি তো মোনা, মিস মোনা। আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। না না, আমি কোনো ভুল করছি না। এই শোনো, মাত্র 10 বছরের মধ্যে তুমি আমাদের সম্পর্কটাকে এভাবে অস্বীকার করতে পারো না? না করতে পারো না অস্বীকার? আরে কি আশ্চর্য, আমি অরণ্য মুখার্জি। আমরা দুজন ওই কলকাতার বিদ্যাসাগর কলেজে পড়তাম। কি নাম বলছেন? ভুলে গেলে? কি নাম বলছেন? অরণ্য মুখার্জি। অরণ্য মুখার্জি? হ্যাঁ, কই এই নামে তো আমি কাউকে চিনি বলে মনে করতে পারছি না। সব বাবা, কি কি সব বলছেন আপনি? আমি আমি আপনার সঙ্গে কলকাতার বিদ্যাসাগর কলেজে পড়তাম। নিশ্চয়ই। কলেজ? দুলসালা, আমি আজ পর্যন্ত স্কুলের গন্ডিটুকু পার করতে পারলাম না, আর আপনি বলছেন কিনা আমি আপনার সঙ্গে বিদ্যাসাগর কলেজে কলকাতায় পড়তাম। আরে দুলসালা, কলেজেই যদি পড়বো তাহলে নরকে এসে দাঁড়াবো কেন? আপনার নেশাটা বোধহয় একটু বেশি হয়ে গেছে, তাই না? সকাল থেকে বসে বসে মাল টানছেন, খুব খুব জোর টেনে ফেলেছেন। কিংবা মানুষ মাত্রই তো ভুল হতে পারে। দেখুন, আমারই মতো দেখতে, একেবারে আমারই মতো দেখতে কারোর সঙ্গে হয়তো আপনি আমাকে গুলিয়ে টুলিয়ে ফেলছেন। সত্যি গুরু, কাকে কি বলছো তুমি? এমন ভুল তো তোমার কখনো হয় না গুরু। চল ফোরটা কেন লাগে? চল চল হাট। এই তোমার ঘর কোথায়? কোথায় ঘর? শুনবেন? হ্যাঁ শুনবো। শুনবে? বলছো তো শুনবো। সারা পৃথিবীটাই সালা এখন আমার ঘর, কিন্তু তাতে কি? তাতে কি? সালা ঘর থাকতেও ঘরণী হতে পারলাম না। কি চালা রে মাইরি, ঘরটা থাকতে ঘরণী হতে পারলাম না। রাতের শহরে নিয়ন আলোকে সূর্য মনে করি, বুঝেছেন? আর দিনের আলোটাকে মনে হয় গাঢ় অন্ধকার। আসলে আসলে আমি যে সালা নিজে কে না নিজেই জানি না। আর ঘর অবশ্যই, আরে ঘর আমার স্বপ্ন, শুনছেন? ঘর আমার স্বপ্ন, বালুকা বেলায় হঠাৎ ভেঙে যাওয়া সালা ছেলেবেলার খেলা ঘর। তুমি নেই ঘর নেই বাড়ি, জীবনটা মহামারী, আমি আর পিছে ছুটে পথ মিশে গেছে আধারে, একটাই বিষ কাঁটা বিধে আছে বুকের পাঁজরে, কে তার খবর রাখে, কে বোঝে আমারে, হায় কে বোঝে আমারে। নেই ঘর নেই বাড়ি, জীবনটা মহামারী, আমি আর পিছে ছুটে পথ মিশে গেছে আধারে।
আরে সালা জীবনের পথটাই তো আমার মিশে গেল আধারে রে বাবা। তুই যদি অস্বীকার করো আমি বলছি তোমার বাড়ি কলকাতার নারকেলডাঙ্গার শান্তিপুর। আরে না রে বাবা, না রে বাবা, না রে বাবা, বলছি তো কলকাতার সব না, কলকাতা নারকলডাঙ্গা, ডাবডাঙ্গা, শান্তিপল্লী, অশান্তিপল্লী বলে কোনো জায়গা আছে বলে আমার জানা নেই রে বাবা। আরে আরে এখন আমার ঠিকানা এখন এই ভুবনডাঙ্গার প্রতিটা বললি। আচ্ছা কেন তুমি আমার কথাগুলো অস্বীকার করছো বলে তো মনে হয়? বলবে শালা, তখন থেকে খালি কানের কাছে মোহনা 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 করে ক্যাচাল করেই যাচ্ছে শালা লাফড়া। এত নামটা কি রে? আগে টাইগার দিদি। শালা একদম দিদি ফিদি বলে ডাকবি না তো। দিদি কোন মায়ের পেটে দিদি রে আমি তোরা? একদম দিদি বলবি না, নাম ধরে মোনা মোনা মিস মোনা বলে ডাকবি। দিদি শালা সব মা বাবা দাদা দিদি ভাই বোনের লাফড়া শালা আমাদের লাইনে চলে না। ফট মাল নিয়ে আয়। কাচুরে মা দাঁড়াচ্ছ না, তুমি আমাদের মাল খাবে বলছি। কেন রে শালা, কেন? আমার কি পয়সার গাছ আছে যে ফ্রিতে তোমায় মাল খাওয়াতে যাবো? কোনো শালা খালি মাগনা খাওয়ার ধান্দা শালা। নিজে খাবো রে, শুনেছিস? নিজে খাবো, মাল খাবো, নেশা করবো, তারপর আমার আজ পল্লীর প্রথম দিনটা তোদের পল্লীর সবাইকে ডেকে নিয়ে এসে শালা ফ্রিতে নাচ দেখাবো, গান শোনাবো, ফিরে ফট মাল নিয়ে আয়। না না তুমি মদ খেতে পারবে না। শালা লাফড়া বহুত বিলা করছো তখন থেকে দাঁড়িয়ে। তখন থেকে খালি বাজারম করে জমা খেয়ে চলে যায় শালা মাল। নিজে শালা মাল খেয়ে টাও হয়ে রয়েছে, আমার উপর তারা দেখে উঠলে উঠেছে মাল খাবি না শালা চুপচাপ খেতে দাঁড়াও তো শালা। তোর নামটা যেন কি বললি? টাইগার। আরে শালা কি হাই ভোল্টের নাম, হাই পাওয়ারের নাম। টাইগার শালা টাইগার। শালা চুপকিতে চিত হয়ে যাচ্ছে, তার নাম কি না টাইগার বাবা রে। আরে শালা ভাই টাইগার মানে তো বাঘ, সে শালা কামড়ে দিবি না তো? না 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 না, এখন থেকে তুমি যা বলে আমরা তাই করে দেবো, কারণ তোমাকে আমাদের খুব পছন্দ হয়েছে। খুব কেন না শালা, পৃথিবীতে যে আমার প্রথম থাকে তারই পছন্দ হয়ে যায়, কিন্তু তাতে কি সুযোগ বুঝে ঠিক শালা বুকের মাঝখানে চুরি মেরে ফুড়ুত করে পালিয়ে যায়। জানা রে শালা ভেজা করে ভেজা খারাপ করিস না তো। চল ফট মাল নিয়ে আয়। আমি এক্ষুনি যাচ্ছি না, তোমার ছেলে মদ নিয়ে আসছি। টাইগার তুই মদ আনবি না, আমি কিন্তু ওকে মদ মুখে ছোঁয়াতে দেবো না। শালা লাফড়া বহুত পিলা করছো তখন থেকে দাঁড়িয়ে, কিছু বলছে না বলে নাকি? শালা কোথা থেকে এসেছে এখনই 10 পাল শালা একেবারে দরদ উঠলে উঠেছে। কিসের এত দরদ আমার উপর? এত কিসের দরদ শালা? আমি কি তোর ঘরের বিয়ে করা বউ না? তুই আমার ভাতার রে শালা। একদম বিরক্ত করবে না বলে দিলাম, একদম বিরক্ত করবে না। তুমি চুপ, একদম চুপ শালা। পার বলছি শালা, ডাকবে না আমাকে মোহনা বলে, একদম ডাকবে না শালা। মোহনা ফোনার নামও সব ভালো মেয়েদের নাম হয় শালা। আমি কি ভালো মেয়ে নাকি যে বারবার আমাকে মোহনা বলে ডেকে বিরক্ত করছো? আমায় দেখে কি ভালো মেয়ে মনে হচ্ছে শালা? তখন থেকে বলছি কানের মাথা খেয়ে বসেছে শালা। আরে আমি তো নষ্ট মেয়ে মানুষ হবো বলে, খারাপ মেয়ে মানুষ হবো বলে পল্লীতে এসে উঠেছি। শোন এদিকে শোন, রোগড়া বুঝিস? শুনেছিস কোনোদিন নাম কাকে বলে? রোগড়া। টাকা প্রচুর টাকার দরকার, জানিস? প্রচুর টাকার দরকার শালা। তাই ঠিক করেছি ঘোমটার নিচে খেমটা নাচটা আমি আর নাচবো না। শালা ঘোমটা খুলবো, বুঝেছিস? সব এদিকে টাকা শালা, কথা বলছি তোর দিকে, ওদিকে কি তাকিয়ে আছিস? ঘোমটা খুলবো, ঘোমটা খুলে শরীরের খিদে মেটাতে আসা পুরুষগুলোকে নিয়ে মস্তি বানাবো রে শালা। দেখে নিবি রে কাকা, এবার তোদের ভুবনডাঙ্গার বলিতে বললি তো শালা পিল করে লাইন দিয়ে লোক আসবে রে শালা। মিলিয়ে নিবি শালা। নেতা মন্ত্রীর ছেলে, পুলিশের বড় অফিসার, ডাক্তার, মাস্টার, সমাজের বুকে যারা লম্বা চড়া লেকচার ঝেড়ে ঘুরে বেড়ায় না, সব কটা ভক্ত বেটাদের মাথা শালা চিবিয়ে খাবো আমি। দাঁড়া শালা, এসে যখন পড়েছি তখন দেখাচ্ছি মজা। মিলিয়ে নিবি শালা। তোদের এই ভুবনডাঙ্গার পতিতা পল্লীকে না শালা মস্তির বিশ্ববিদ্যালয় বানিয়ে তবে ছাড়বো। দেখিও না বলে শালা কাকে বলে সত্যিকারের বাঁচা। লালু দেখবি নাকি কাকে বলে সত্যিকারের বাঁচা? ছোট্ট এক টুকরো নমুনা দেখবি, ঠেসে দাঁড়িয়ে দেখ শালা কাকে বলে সত্যিকারের বাঁচা। सर्दी है किसी का जहान लहिले, जब पड़ोसी के चले से आग लहिले, जनैले जिगर सा पिया, जिगर मां पर आग है, अनाड़ी गाड़ी हो रब से पिया, है दुनिया बड़ी खान नहीं लाज खिलाफ ठंडी हवा के खिलाफ।
বন্ধ করো, বন্ধ করো সব। কত টাকা লাগাবে? কত টাকা লাগবে? আমার অনেক টাকা আছে, আমি দেবো টাকা। আমি দয়া করুণা সমবেদনা ফট সালা সালা দয়া জায়গাতে এসছি আমি ভুল করছো কেন আমার মনে সালা দয়ার দ্বার হাত পেতে নিয়ে হাত ময়লা করে না ফট। কোনো দয়া না, কোনো করুণা না, কোনো সমবেদনার প্রলেপ দিয়ে আমি তোমাকে আমি কোনো সান্ত্বনা দিচ্ছি না। আজ থেকে 10 বছর আগে তোমাকে অন্যায়ভাবে প্রত্যাখ্যান করে যে পাপ, যে ভুল আমি করেছি, তার প্রায়শ্চিত্ত করার সুযোগ আমায় দিতেই হবে। তাই এখন থেকে তোমার সব দায় আমার। তাই নাকি? আমাকে বাঁধা মেয়ে মানুষ করে পুষবে বুঝি? যদি বলি তাই। নাগর আমার ওরে সালা এ নাগর তোমার বাঁধা মেয়ে মানুষ করে পুষে রাখবে বলছে গো। ওরে সালা নাগর আমায় ভালোবাসবে বলছে গো। কিন্তু তুমি সালা আমায় ভালোবাসতে চাইলে হবে কি নাগর? আমি যে তোমার ভালো ভালোবাসতে পারবো না, কারণ বুকের ভেতর থেকে সালা ওই প্রেম ভালোবাসা নামে ফালতু জঞ্জালগুলোকে অনেকদিন আগে সালা টেনে হিচড়ে উপড়ে ফেলে দিয়েছি। ফাট সালা। আমি তোমাকে আবার সব ফিরিয়ে দেবো। আজ থেকে 10 বছর আগের মতো, আজ থেকে ঠিক 10 বছর আগের মতো আমি তোমাকে আবার ভালোবাসবো। আমি জানি আমার ছেলে তুমি ভালো ছিলে না, আজও তুমি ভালো নেই। বিশ্বাস করো আমিও একটুও ভালো নেই। তাই এখন থেকে তোমাকে আমি আবার সুখী করব। বলছো? হ্যাঁ। কি জানি গো নাগর, কাকে ভেবে সব দুঃখের কাহিনী তুমি আমার শোনাচ্ছ? আরে কোন সালি তোমার বুকে এত বড় দাগা দিয়ে চলে গেল? কাছে এসো না গো শালা। আচ্ছা ঠিক আছে, এতবার করে যখন বলছো তখন চেষ্টা করে দেখো। আমিও তো একটা মেয়ে মানুষ, আমার বুকের ভেতরে প্রচুর দুঃখটুকু জমা হয়ে রয়েছে। আরে দুঃখ না থাকলে শালা জ্বালায় না পড়লে কেউ শালা এই লাইনে নাম লেখাতে আসে বলো না? ঠিক আছে, এতবার করে যখন বলছো চেষ্টা করে দেখো শালা মরুভূমির মতো শুকিয়ে যাওয়া বুকটাতে একটুখানি প্লাবন এনে দিতে পারো কিনা। কোথায় গেলি? চল শালা, আয় না রে শালা। আরে তোদের পল্লী সবাইকে ডেকে নিয়ে আয় শালা। আজকের পর থেকে তোরা আর কেউ আমার নাচ গান ফ্রিতে দেখতেও পাবি না, শুনতেও পাবি না শালা। কপাল করে জন্মেছিলাম রে মাইরি, ভুবনডাঙ্গার পতিতা পল্লীতে পা দিয়ে বাবু পেয়ে গেছি, বাধা বাবু। কাল থেকে আমি আমার বাবুর ঘরে নাচবো, বাবুর ঘরেই গাইবো, বাবুর ঘরেই থাকবো। বাবা জাতে মাতাল তো, তাহলে তো তুমি ঠিকই আছে দেখছি কাকা। এত রাগ কিসের? কথাটা ঠিক বললাম না ভুল বললাম? একদম ঠিক কথা বলেছো তুমি। এখন থেকে তোমার ঘরে আমি ছাড়া আর কেউ ঢুকবে না। এখন থেকে তুমি আমার বাঁধা মেয়ে মানুষ হয়েই থাকবে। আমার ভালোবাসার বন্ধনে বন্দিনী মিস মুনা হয়েই তুমি থাকবে। এখন থেকে এই মিস মুনার মধ্যে এই অরণ্য তার মোহনাকে খুঁজে নেবে। অরণ্য প্রমাণ করে দেবে সে তার মোহনাকে আজও ভালোবাসে। একদম ছেড়ে দাও, শোবে না। একদম গায়ে হাত দেবে না সালা। বাঁধা মেয়ে মানুষ কখনো তার বাবুর শরীর স্পর্শ করে না। বাবু চাইলে তারপরে করে, আগে না। কথাটা মনে রাখো। অরণ্য আমি তো তোমার বাঁধা হয়ে থাকতে চেয়েছিলাম, তাই নয় কি? কিন্তু তোমার বাঁধা মেয়ে মানুষ হয়ে না, তোমার আদরের মোহনা হয়ে। হে ঈশ্বর, না জেনে না বুঝে কি সাংঘাতিক কাজটা নিয়ে ফেললাম। অরণ্য, আমি যে আজও তোমাকে ভীষণ ভালোবাসি, তুমি তো আমার প্রেম। 10টা বছরে কোথাও সরনি আমার মন থেকে, চেষ্টা করেও তো তোমাকে কোথাও সরাতে পারিনি আমি। হে ভগবান, 10 বছর আগের হারিয়ে যাওয়া স্মৃতি যে এইভাবে আমার জীবনে সত্যি হয়ে ফিরে আসবে তো আমি স্বপ্নে কোনোদিন কল্পনা করতে পারিনি। আমি পারবো না, এ কাজ আমি কিছুতেই করতে পারবো না। ভাগ্য আবার কোন জায়গায় কিভাবে তোমার সঙ্গে আমার দেখা করিয়ে দিল। আমি কিছুতেই তোমার কোনো ক্ষতি করতে পারবো না। না পারলে যে রাখাল সামন্ত তোমাকেও ছেড়ে দেবে না মোনা। কি স্যার, আপনি হঠাৎ এখানে? দেখতে এলাম কেমন আছো তুমি। নতুন জায়গা, নতুন পরিবেশ, 10 বছর পরে হারিয়ে যাওয়া প্রেমকে আবার নতুন করে ফিরে পাওয়া। তার মানে অরণ্য?
তোমার এখানে ঢোকার মুখে একটু আগে অরণ্যর সাথে আমার দেখা হয়েছে। ও বলল তুমি মোনা নও, মোহনা, অরণ্যর মোহনা। দেখো মোহনা, এই অরণ্যকে আমি অনেক আগে থেকেই চিনি, জানি, ওকে আমি খুব ভালোবাসি, স্নেহ করি। তুমি যে এই অরণ্যর মোহনা, এ কথা যদি আমি আগে জানতে পারতাম তাহলে এই রাখাল সামন্ত চাপে পড়েও অরণ্যর ক্ষতি করবার জন্য তোমাকে আমি এখানে আসতে দিতাম না। কি বলছেন আপনি? আপনি আমার অরণ্যকে আগে থেকে চিনতেন, জানতেন? হ্যাঁ। আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান। আমি তো না জেনে না বুঝে এই কাজ নিয়ে ফেলেছি স্যার। অরণ্য আমার প্রেম, আমার পক্ষে অরণ্যের কোনো ক্ষতি করা কিছুতেই সম্ভব না, আমি পারবো না। কিন্তু রাখাল সামন্ত বড় খারাপ মানুষ মোহনা। আমার বাগান বাড়িতে ওর গালে চড় মেরে তুমি কেউটির লেজে পা দিয়ে ফেলেছো। তাহলে কি করবো আমি এখন? রাখাল সামন্তকে দেয়া প্রতিশ্রুতি পালন করতে হবে। কি বলছেন কি আপনি? তার মানে আপনি বলতে চাইছেন আমি দিনের পর দিন একটু একটু করে নিজের হাতে বিষ খাইয়ে আমার অরণ্যকে শেষ করে দেবো, তাই তো? না, শেষ করতে হবে না, কোনো ক্ষতি নয়, অরণ্যর কোনো ক্ষতি তোমায় করতে হবে না। তাহলে কি কি করবো সেটা বলে দিন। তুমি যেমন রাখাল সামন্তের কথা এখানে অভিনয় করতে এসেছো তাই করবে, তেমনি অরণ্যকেও অভিনয় করতে হবে, অশোকের অভিনয়। অরণ্যকে তোমার অসহায়তার কথা বলে দাও মোহনা। রাখাল সামন্ত দৃষ্টির আড়ালে থেকে নিজেদের মধ্যে বোঝাপড়া করে নাও। রাখাল সামন্ত জানবে খাবারের সাথে ওষুধ মিশিয়ে দিয়ে তুমি অরণ্যর মাথার ভেতরের স্নায়ুগুলোকে মেরে ফেলেছো। তাতে বাবার চিকিৎসার টাকাও পাবে আর তোমার অরণ্যও সুস্থ থাকবে। কথাটা তো খুব একটা খারাপ কথা বলেননি, কিন্তু কাজটাতে খুব বড় রিস্ক হয়ে যাবে না? রাখাল সামন্ত কোনোভাবে জানতে পারলে আমাকে অরণ্যকে কাউকে বাঁচতে দেবে না, ও বড় ভয়ঙ্কর জিনিস। আর তাছাড়া ও যদি কোনোভাবে আমার এই চাকরির কথাটা আমার বাড়ির, কিন্তু অরণ্যকেও তো সবকিছু জানানোর দরকার। স্যার আমি যে এখানে অরণ্যকে দেখতে পাবো এটা তো আমি স্বপ্নে কোনোদিন চিন্তা করিনি। ওকে দেখার পর থেকে সিম্পলি আমার মাথাটা কাজ করছিল না। 10 বছর পর ফিরে পাওয়া প্রেমকে দেখার পরেও কি যন্ত্রণা, কি কষ্ট বুকে চেপে নিয়ে ওর কাছে সম্পূর্ণ নিজেকে গোপন করে গেলাম। আমি কি করব আমি বুঝে উঠতে পারছিলাম না। তবু আপনি এলেন, সাহায্য করলেন, পরামর্শ দিলেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদের প্রয়োজন নেই মোহনা, আমি তোমাকে অনেকদিন থেকেই লক্ষ্য করে আসছি। সময় পেলেই কাছে ডেকে নিয়েছি, কিন্তু কোনোদিন তোমাকে আমি অসম্মান করিনি। সেজন্য আমিও তো আমার অন্তরের ভেতর আপনার জন্য শ্রদ্ধার আসন পেতে দিয়েছি স্যার। পুলিশে চাকরি করলেই সবাই খারাপ হয় না মোহনা। কিছু কিছু জায়গায় আমাদেরও হাত পা বাঁধা হয়ে থাকতে হয়। ওই রাখাল সামন্তের মতো পলিটিক্সের পাবলিকরা শুধু এই সমাজের অরণ্যদের মতো যুবকদের আদর্শকে বিপদগামী করে দিচ্ছে না, ওরা আমাদেরও মানুষের সেবা করার শপথ থেকে সরিয়ে দিতে চাইছে, সমাজের মানুষের কাছে আমাদের নিকৃষ্ট করে দিচ্ছে। বেরোতে হবে রাখাল সামন্তের এই ভয়ঙ্কর চক্রান্তের থাবা থেকে আমাকে যেভাবে বেরোতেই হবে। প্রতিবাদের ত্রিশূলে রাখাতে ক্ষত বিক্ষত করে দিতে হবে রাখাল সামন্তের সমস্ত চক্রান্ত। কিন্তু এত বড় একটা কাজ, এটা তো একা আমার পক্ষে কিছুতেই করা সম্ভব হয়ে উঠবে না। আপনার সাহায্যটা কিন্তু আমার দরকার হবে। পাবে, সব রকম সাহায্য পাবে, তুমি যা চাইবে তাই পাবে আমার কাছ থেকে। স্যার এতদিন ভাবতাম তোমার কাছ থেকে একটা বড় চাওয়া চেয়ে নেবো আমি, কিন্তু আজকের পর থেকে সে ভাবনাটাও আমি মাথা থেকে সরিয়ে দিলাম। এইভাবে বলছেন কেন? বলুন না কি চাইবেন। আমার সাধ্যের মধ্যে থাকলে আমি নিশ্চয়ই আপনাকে তা দেবো স্যার। না, আর তা সম্ভব নয় মোহনা, কারণ তোমার জীবনে অরণ্য ফিরে এসেছে। স্যার ভাগ্যিস তোমার কাছে আমার চাওয়াটা আমি চেয়ে ফেলিনি। সুখী হও মোহনা, অরণ্য আর তোমার জীবন সুন্দর হোক, আমি সেই সুন্দর জীবনের সাক্ষী হয়েই থাকবো। একটু দাঁড়ান স্যার, আপনাকে একটা প্রণাম করতে দেবেন, শুধু একটা প্রণাম। জীবনে আপনার মতো মানুষের দেখা পেলাম, একটু পায়ের ধুলো নিয়ে পুণ্য লাভ করার সুযোগ করে দিন স্যার। আজ আমি জানলাম এই পৃথিবীতে একজন মানুষ আছে যার কাছে এই অসহায় মোহনা তার সমস্ত সমস্যার কথা উজাড় করে দিয়ে নিজেকে ভারমুক্ত করতে পারবে। দিন স্যার একটু পায়ের ধুলো। না স্যার নয়, বন্ধু। আজ থেকে তুই হ্যাঁ তুই আমাকে বন্ধু বলে জানবি, তোর পরম প্রিয় বন্ধু বিকাশ বসু মল্লিক। আমার পরম প্রিয় বন্ধু বিকাশ বসু মল্লিক। জরুরি একটা কথা বলার জন্য তোমাকে ডেকে পাঠানো। তো তুমি একা এসেছো না বাইরে ছেলেপুলেরা প্রহরী হয়ে তোমায় পাহারা দিচ্ছে? আমি নিজেই নিজের প্রহরী রাখাল বাবু। অমাবস্যার শ্মশানে ভীরুরা ভয় পায়, সাধক সেখানে সিদ্ধি লাভ করে। কেমন আছেন সুরঞ্জন দা? ন্যায় নীতি আদর্শের পরাকাষ্ঠা, নির্লজ্জ বেহায়া দোকান কাটা। ওনার কাছে যাও না। তোর কাছে গেলে কি হবে? হ্যাঁ এই যাও। কেমন আছেন? তুই আমার সঙ্গে একটাও কথা বলবি কেন? পাছে আবার সেদিনের মতো আমার হাতে চড়থাপ্পড় খেতে হয় সেই ভয়ে? এদের জন্য জানো অরণ্য, এদের জন্য পার্টিটার নাভিশ্বাস উঠছে, একটু একটু করে জনসমর্থন হারাচ্ছে। তোমাদের মতো রত্ন কর্মীরা দল ছেড়ে অন্য দল তৈরি করছে, অথচ আপনার মতো জননেতারা এই সমস্ত গণশত্রুদের কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের সর্বনাশ করছেন, যুব সমাজকে বিপদগামী করে দিচ্ছেন, নিজেদের আখের গোছাচ্ছেন।
আন্দোলনের নামে ধ্যাসটামো করছেন, কারখানার মালিকের সঙ্গে হাত মিলিয়ে অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই করছেন, আবার তাদেরই অভাবের সুযোগ নিয়ে ওই টাইগারের মতো তাজা প্রাণগুলোকে ক্রিমিনাল তৈরি করছেন, ক্রিমিনাল। মাথা গরম করো না অরণ্য, মাথা গরম করো না। আরে এটাই হচ্ছে তোমাদের দোষ। আরে বাবা, রাজনীতি করতে গেলে মাথা ঠান্ডা রাখতে হয়। ভুলে যাচ্ছ কেন যে সারা দেশের মানুষ আজ আমাদের মুখের দিকে তাকিয়ে আছে? অথচ আপনারা তো সেই দেশের মানুষেরই মুখের গ্রাস কেড়ে নিচ্ছেন। এইভাবে বেশি দিন চলবে না রাখাল বাবু। এবার ওই মানুষের উপকার করার ঠিকাদারি ব্যবসাটা বন্ধ করে নিজে বাঁচার চেষ্টা করুন। হবে না রাখাল, হবে না। ওই উঠতি নেতা অরণ্যরা হচ্ছে পিঁপড়ের জাত, আগুনে পুড়ে বলাই ওদের ধর্ম। তাই ওকে বুঝিয়ে কোনো ফল হবে না। সময় নষ্ট না করে তুমি কিছু একটা ব্যবস্থা করো রাখাল, আর আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না। ও ভগবান, দেখো কেমন করে। শোনো অরণ্য, জোরবিলে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ছাঁটাই হওয়া শ্রমিকদের আমি আবার কাজে ঢুকিয়ে দিতে পারি, কিন্তু তার জন্য ওদের কয়েকটা শর্ত পালন করতে হবে। কিরকম শর্ত? প্রত্যেক শ্রমিককে মাসে 200 টাকা পার্টি ফান্ডে চাঁদা দিতে হবে। 200 টাকা পার্টি ফান্ডে চাঁদা দিতে হবে। 100 টাকা তো ছিল, 200 করে দিলেন। ঠিক আছে, বলে যান। যখন ডাকবো আমার পার্টির মিছিলে আসতে হবে, মিটিংয়ে যোগ দিতে, জনসভায় আসতে হবে, ধর্নায় বসতে হবে, এমনকি অবরোধে রাস্তায় শুতেও হবে। কিসের মিছিলে যেতে হবে? কোন কারণে কোন মিটিং শুনতে যেতে হবে? কিসের জন্য পথ অবরোধ করা হবে? কোন কারণে ধর্নায় বসতে হবে? এর সঙ্গে জনগণের কি স্বার্থ? নাকি সস্তায় বাজার মাত করে আপনার এবং আপনার পার্টির স্বার্থ রক্ষা হবে? আপনার ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। এটাই তো রাজনীতি। পলিটিক্স আর পাবলিক হতে গেলে জনগণকে পাশে রাখতেই হবে, তা না হলে আমরা চলবো না, পার্টি চলবে না। এক মিনিট, আদৌ কি আপনারা চলছেন? আদৌ কি চলছে আপনাদের পার্টি? শ্রমিকদের কাছ থেকে যে টাকা চাঁদা পান তার কটা টাকা জনসেবার কাজে লাগান? অটো রিক্সার শ্রমিকদের কাছ থেকে ডোনেশন নিয়ে, বাসের পারমিট বিক্রি করে, সিমেন্টের পারমিট বিক্রি করে, মিউনিসিপ্যালিটির প্ল্যান স্যাংশন করিয়ে দিয়ে, বাজার থেকে কারি টাকা অন্যায়ভাবে তোলা আদায় করে যত টাকা আপনাদের উপায় হয় তার কটা টাকা জনসেবার কাজে লাগান পলিটিক্সের পাবলিক রাখাল সামন্ত? পার্টির নিচু তলার কর্মীদের ক টাকা দেন? আজ পর্যন্ত কটা পার্টির নিচু তলার কর্মীকে চাকরি দিয়েছেন? শুধু গ্রাম থেকে লক্ষ লক্ষ লোক লরি বোঝাই করে ব্রিগেডের ময়দান ভর্তি করলেই সব কাজ কিন্তু শেষ হয়ে যায় না। হ্যাঁ, মঞ্চে দাঁড়িয়ে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গার মিথ্যে আস্ফালনে মানুষ কিন্তু আর ঠকতে চাইছে না। এবার তারা দেনা পাওনার হিসেবের খাতা নিয়ে পথে নামতে চলেছে। তাই আপনাকেও প্রতিশ্রুতি দিতে হবে, কাজের প্রতিশ্রুতি, জীবিকার প্রতিশ্রুতি, শিক্ষার প্রতিশ্রুতি, খাদ্যের প্রতিশ্রুতি, স্বাস্থ্য পরিষেবার প্রতিশ্রুতি। যে প্রতিশ্রুতি একদিন নেতাজি সুভাষচন্দ্র বসু দিয়েছিলেন, বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। বলুন, পারবেন দিতে এমন প্রতিশ্রুতি? তোমরা মিটিং এ এসো, তোমরা মিছিলে এসো, তোমরা ময়দান বোঝাই করো, আমি তোমাদের কাজ দেবো, তোমাদের বাসস্থান দেবো। বলুন, পারবেন দিতে এমন প্রতিশ্রুতি? তুমি পারবে বেকার যুবকদের চাকরি দিতে? চেষ্টা করে দেখবো। ভূমিহীন কৃষকদের চাষ করার জমি দিতে? পারলেও পারতে পারি। সবাইকে সাক্ষরতা দিতে? আপনারা সরে গেলে সেটাও পারবো। বেশ, তাহলে আজ এখনই এই মুহূর্তে আমি আমার লিডারশিপটা ছেড়ে দেবো। জননেতা রাখাল সামন্ত পার্টি ছেড়ে, নেতৃত্ব ছেড়ে তার চেয়ারে তোমাকে বসাবে, তোমাকে। না, নীতি আদর্শের রামাবলী গায়ে জড়িয়ে তুমি বসবে আমার চেয়ারে। তুমি ইউনিয়নের নেতা হবে, তুমি শ্রমিক ইউনিয়নের নেতা। এই রাখাল সামন্ত তোমার পায়ের কাছে বসে থাকবে, পায়ের কাছে। ওটাই তো সমস্যা, ওটাই তো সমস্যা। পায়ের কাছে তো আপনি চুপ করে বসে থাকবেন না, সময় পেলে, সুযোগ পেলে আমাকে চেয়ার থেকে টেনে নামিয়ে ধরাশায়ী করে দেবেন। তাই নেতা হওয়ার কোনো দরকার আমার নেই। আমি ভুবনডাঙ্গা ছাঁটাই হওয়া শ্রমিকদের ত্রাতা হয়েই থাকতে চাই, নেতা হয়ে নয়। কেন কেন অরণ্য, কেন? তোমার ভালো থাকতে ইচ্ছে করে না? ভালোবাসতে ইচ্ছে করে না? সুস্থভাবে বাঁচতে তোমার মন চায় না? একটা ঘর, সংসার, বউ, বাচ্চা, সমাজে প্রতিষ্ঠা চাও না তুমি? কত বড় ঘরের ছেলে তুমি, টাকা পয়সার অভাব নেই, কোথায় বিয়ে করে একটা সংসার করবে? তা নয় ওই মোনা নামে বেশ্যাটার সঙ্গে পড়ে আছো। কেন আপনি জানতে চাইছেন? কেন? হ্যাঁ, আপনি? হ্যাঁ, অবশ্য আপনি তো জানতে চাইতেই পারেন, কেননা মোনা তো আপনারই পাঠানো মেয়ে মানুষ। আসল ব্যাপারটা কি হয়েছে জানেন রাখালবাবু? বড় ভালোবেসে ফেলেছি। ভুবনডাঙ্গার পল্লীতে প্রথম যেদিন মোনাকে দেখলাম না, সেদিন থেকেই আমি ওর কেমন প্রেমে পড়ে গেছি জানেন। এমন প্রেম এর আগে আমার জীবনে কখনো আসেনি। মোনাকে না দেখে আমি এক মুহূর্ত থাকতেই পারি না। কিন্তু মোনা নামে নোংরা মেয়েরা কখনো ভালোবাসতে জানে না অরণ্য। দেহ ব্যবসা যাদের পেশা, তারা কখনো প্রেম কাকে বলে জানে না। আমার কিন্তু সেটা মনে হয় না। মোনার প্রেমে আমি তৃপ্ত, আমি মুগ্ধ। আরে মোনা আমার কত সেবা করে আপনি জানেন? আমার মাথায় হাত বুলিয়ে দেয়, আমার মাথায় হাত বুলিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দেয়। তাই নাকি? শুধু তাই না, সময় মতো খাবার দাবার খাওয়ানো, ওষুধ খাওয়ানো। ওষুধ? কিসের ওষুধ? কিসের ওষুধ? ওই ইয়ে হয়েছে আর কি, ওই আজকাল ওই আমার মাথার ভেতরটা না মাঝে মাঝে কেমন যেন ঝিমঝিম করে। ঝিমঝিম করে? আবার ঝনঝনও করে। ঝনঝন করে? মাঝে মাঝে আবার
বন বন করে। বন বন করে? হ্যাঁ, করে তো করে। তাই মোনা ওই ডাক্তারবাবুকে বলে আমার জন্য কিছু ওই ওষুধ এনে দিয়েছে। খুব ভালো কথা, খুব ভালো কথা। খাবে 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 খাবে, বুঝলে? রোজ নিয়ম করে না একটু একটু করে ওষুধ খাবে, তাহলেই দেখবে একদম ভালো হয়ে যাবে। কিন্তু আমি ভালো হলে যে আপনার খুব অসুবিধা হবে। আরে না 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 না, আমার কোনো অসুবিধা কেন? আমার অসুবিধা হবে কেন? ওই ভালো হয়ে আপনার পেছনে আবার বাঁশ দেবো বলে। হ্যাঁ অরণ্য, তাই যাচ্ছি না। মোনাকে ছেড়ে, পল্লী ছেড়ে, ভুবনডাঙ্গা ছেড়ে আমি কোথাও যাচ্ছি না। আরে না, তুমি আমার একটা কথা শুনে। তার আগে আমার একটা কথা আপনি শুনুন। মোনাকে তো আমি ভালোবাসি। মোনাকে যেমন ভালোবেসে বলি মোনা তুমি আমার ভালোবাসা, তেমনি মোনাও কি বলে জানেন? বলে অরণ্য আমার প্রেম। তাহলে रोशनी चांद से होती है सितारों से नहीं। राघव साहब, रोशनी चांद से होती है सितारों से नहीं, मोहब्बत एक से होती है हजारों से नहीं। থাকিলে হে ডোবা খানা হবে কসুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না। ও মরি স্বভাব। এই তো চাই, এই তো চাই। তুমি ঠিক কথা বলেছ অরণ্য মুখার্জি, স্বভাব আমাদের কোনোদিনও যাবে না, কারণ আমরা ঔরঙ্গজেবের রাজনীতিতে বিশ্বাসী। তাই আমাদের স্বভাব কোনোদিন পাল্টায়নি, পাল্টাচ্ছে না, পাল্টাবেও না। তাই খাও, তাই খাও অরণ্য মুখার্জি, ওই মোনার প্রেমে হাবুডুবু খেয়ে তুমি মরো। ভেরি গুড, ভেরি গুড। তুমি জানো না, তুমি জানো না অরণ্য মুখার্জি, ও মোনা নয়, হচ্ছে মোহনা। মোহনার প্রেমের ছবলে তুমি একটু একটু করে মৃত্যুর করে ঢলে পড়বে, আর আমার পথের কাঁটাও নির্মূল হয়ে যাবে। তাই খাও, তাই খাও অরণ্য মুখার্জি, ওই মোনার দেওয়া ওষুধ খেয়ে তুমি মরো।